কী অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গতিবিদ্যার আজকে হচ্ছে 11তম ক্লাস। সরি, এটা এমসিকিউ হবে না। গতিবিদ্যার আজকে 11তম ক্লাস। সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এর আগে অলরেডি 10টা ক্লাস করে ফেলছি। আমরা 10টা ক্লাস এই অধ্যায়ের করে ফেলছি। তো মূলত এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাসের গতি। তো আমরা সেই প্রাসের গতি আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা আবার প্রাসের গতির অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। বিশেষ করে দিনে দিনে যে ম্যাথ প্রবলেমগুলো আমরা সলভ করতেছি আস্তে আস্তে কিন্তু একটু বেশ কমপ্লেক্স বা জটিল হচ্ছে। তো আজকে আমরা প্রাসের গতির আরও কিছু এরকম সুন্দর সুন্দর ম্যাথ প্রবলেম সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। সবাই আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? আজকে কি লাস্ট ক্লাস? দেখি কত দূর করতে পারি। যদি লাস্ট ক্লাস না হয় তাহলে হয়তো আরও একটা লাগবে। তো চলো। ওকে, আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ সবাই? ভয়েস ঠান্ডা একটু বসে গেছে, হ্যাঁ, একটু গলা ভারী হয়ে গেছে। তো আই হোপ এটা তোমরা মানায় গোছাই নিতে পারবা। তো দেখো কি বলতেছে প্রথম কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে 200 মিটার উচ্চতার একটি গাছের ডালে মগ ডালে বানর ঝুলেছিল। একটা বানর ঝুলেছিল। একজন শিকারী গাছ থেকে 300 মিটার অনুভূমিক দূরত্ব হতে বানরটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি ছোড়ার সাথে সাথে বানর ডাল ছেড়ে দিয়ে মুক্তভাবে নিচে পড়ে। ডাল ছেড়ে দিয়ে মুক্তভাবে নিচে পড়ে। এবার আমাদের প্রশ্ন করছে কত কোণে গুলি ছুড়লে বানরের গায়ে লাগবেই। যদি ঠিকঠাকভাবে ফিল করতে পারো, ভালো করে অনুধাবন করতে পারো, তাহলে এই প্রবলেমটা খুবই সুন্দর একটা মজার প্রবলেম। তাহলে কি বলছে আমরা একটু অ্যানালাইসিস করি। একটা গাছের উচ্চতা হচ্ছে 200 মিটার। তো সেই গাছের মগ ডাল ধরে একটা বানর ঝুলেছিল। তো ধরো এইটা হচ্ছে গাছটা, এই গাছের মগ ডাল ধরে একটা বানর ঝুলেছিল। এইটা হচ্ছে বানর, ঠিক আছে, এই যে তোমার মতো দেখতে। তো বানরটা গাছের মগ ডাল ধরে ঝুলেছিল। এবার বানরটাকে লক্ষ্য করে একজন শিকারী গুলি ছুটছে। ধরো শিকারী এখানে বন্দুক তাক করে বসেছিল, এইখান থেকে বানরটাকে লক্ষ্য করে গুলিটা ছুটছে। কত দূর থেকে? গাছ থেকে অনুভূমিকভাবে 300 মিটার দূর থেকে। এই যে এই দূরত্বটা 300 মিটার। গাছের উচ্চতাটা এটা হচ্ছে 200 মিটার। ওকে, তাহলে এইবার গুলি ছোড়ার সাথে সাথে বানর আর এখানে গাছের ডাল ধরে ঝুলে নেই। গুলি ছোড়ার সাথে সাথে বানর ডাল ছেড়ে দিয়ে মুক্তভাবে নিচে পড়তেছে। বানর একটু চালাকি করছে। বানর ভাবছে যে আমি যদি এখানে বসে থাকি, গুলি তো আমাকে লক্ষ্য করে ছুটছে, তাহলে গুলি তো একটু পর আমাকে ঠুস করে দিয়ে চলে যাবে। তো এই কারণে বানর কি করছে, পৃথিবীর হাতে নিজের সঁপে দিছে। ডাল ধরা ছিল, ডাল ছেড়ে দিয়ে মুক্তভাবে নিচে পড়া শুরু করছে। অর্থাৎ মুক্তভাবে পড়া মানে জি তরণে নিচে পড়া শুরু করছে। তো পৃথিবীর হাতে নিজেকে সঁপে দিছে। তাহলে বানর এইভাবে নিচে পড়ে যাবে। ধরো বানর এইখানে পৌঁছাইছে, ঠিক আছে। বানর ভাবছে কি আমি নিচে পড়ে যাব, আর গুলিটা আমার মাথার উপর দিয়ে এইভাবে গুলিটা চলে যাবে, গুলিটা মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যালো 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 হ্যালো
ওকে, তাহলে বানর বানর নিচে পড়া শুরু করছে। বানর ভাবছে কি গুলিটা তো মাথার উপর দিয়ে এভাবে চলে যাবে, বানর বেঁচে যাবে, এটা চিন্তা করছে। কিন্তু মনে করো এটা তো অশিক্ষিত বানর, এ তো প্রজেক্টাইল মোশন, দ্বিমাত্রিক গতি, গতিবিদ্যা অধ্যায়টা পড়ে নাই। তো এই কারণে বানর আসলে বুঝতে পারে নাই যে প্রাস বলে একটা জিনিস আছে, প্রাস বলে একটা জিনিস আছে। তো বানর ভাবছিল কি নিচে পড়ে যাব, মাথার উপর দিয়ে গুলি চলে যাবে। কিন্তু ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে এই যে গুলিটা ছুটছে, এই গুলিটা প্রাস হয়ে গিয়ে এই যে বানরকে ঠুস করে দিছে। কথা বুঝতে পারছো? তাহলে গুলিটা প্রাস হয়ে গিয়ে বানরের গায়ে লাগছে। বানর ভাবছিল ওখানে বসে থাকলে বেঁচে গেলাম, মানে সরি, নিচে পড়ে গেলে বেঁচে গেলাম, ওখানে বসে থাকলে আরও বিপদ। উল্টা ঘটনাটা ঘটছে, ওই নিজের মৃত্যু নিজে ডেকে আনছে আর কি, বুঝতে পারছো? নিজের বিপদ নিজে ডেকে আনছে। তাহলে বানর যখন এরকম নিচে পড়তেছে, গুলিটা গিয়ে এইভাবে বানরকে আঘাত করছে। এখন তুই বলতো ভাই এমন তো হইতেই পারে, ধরেন গুলিটা বানরের মাথার উপর দিয়ে চলে গেছে, গুলিটা বানর পায়ের নিচ দিয়ে চলে গেছে, ঠিক আছে, এরকম হইতে পারে, হ্যাঁ হইতে পারে। তা আমাকে তো ওইটাই প্রশ্ন করছে যে কত কোণে গুলি ছুড়লে, কত কোণে, ধরো এই কোণটা হচ্ছে থেটা নট, কত কোণে গুলি ছুড়লে বানরের গায়ে লাগবেই। বেগের কোনো ব্যাপার স্যাপার নেই, বেগটা চাই নাই, ইভেন বেগটা দেওয়াও নেই। কারণ অনেকে মনে করতে ভাই বেগ না দেওয়া থাকলে কি কোনটা বের করা যাবে, দেখি করা যায় কিনা, দেখি আমরা হিসাব নিকাশ করি। তাহলে প্রশ্ন হচ্ছে কত কোণে গুলি ছুড়লে বানরের গায়ে লাগবেই। আচ্ছা ধরলাম বানরের গায়ে লাগবে, তাহলে গুলিটা গিয়ে এখানে বানরের গায়ে লাগছে। তাহলে চিন্তা করো তো, গুলিটা হচ্ছে প্রাস আর বানর ডাল ছেড়ে দিয়ে মুক্তভাবে নিচে পড়ছে, তাহলে বানর হচ্ছে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তু। তাহলে গুলিটা এখান থেকে গিয়ে যদি বানরের গায়ে লাগে, তাহলে গুলিটা প্রাস, তার অনুভূমিক দূরত্ব এক্স, যেটা 300 মিটার দেওয়া আছে, আর উলম্ব অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে উলম্ব অতিক্রান্ত দূরত্ব কার, গুলির, গুলি মানে প্রাস। তাহলে বলো বানরটা কতটুকু নিচে নামছে, বলো। বানর গাছের উচ্চতা ছিল 200, তাহলে বানর নিচে নামছে কতটুকু, বানর নিচে নামছে এতটুকু, এইটুকু। তাহলে এইটুকু নিচে নামছে, এটা হচ্ছে 200 মাইনাস ওয়াই, এই পরিমাণ বানর নিচে নামছে। তাহলে বানর এতটুকু নিচে নামবে আর গুলি গিয়ে তাকে এভাবে আঘাত করবে, তাহলে গুলির উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই, বানরের মুক্তভাবে পড়ন্ত বা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মাইনাস ওয়াই, আর প্রাসের ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব এক্স। তো সূত্র লিখে ফেলো, সূত্রটা লিখে ফেলো। তাহলে দেখো প্রাসের ক্ষেত্রে মানে গুলির ক্ষেত্রে, গুলি তো প্রাস, তাহলে গুলির ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব এক্স, এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি। প্রাসের ক্ষেত্রে তো আমরা জানি এই সূত্র, এক্স এর মান 300, এক্স এর মান 300 ইউ কস থেটা নট টি। আমরা ভাবতেছিলাম এখান থেকে কোণের মান তো বের হয়ে গেছেই, কিন্তু দুঃখের বিষয় ইউ এর মান আমি জানি না, টি এর মানও আমি জানি না। তাহলে এখান থেকে গুলির কত কোণ, নিক্ষেপ কোণ বের হলো না। আচ্ছা ছাড়ো, মন খারাপ করার কিছু নেই। এবার আসো গুলির ক্ষেত্রে ওয়াই এর সূত্রটা লিখো, ওয়াই ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। উপরের দিকে ছড়া হয়েছে, তাহলে ইউ সাইন থেটার আগে প্লাস। এবার আমি আশা করতেছিলাম এখান থেকেও মনে হয় আমি কোণের মান পাবো, কিন্তু দুঃখের বিষয় এখানে তো ওয়াই এর মানও জানি না, ইউ এর মান জানি না, টি এর মান জানি না, তাহলে কোণের মান কীভাবে পাবো? তো এখান থেকেও লাভ হইল না। আচ্ছা ছাড়ো, প্রাসের ক্ষেত্রে হইল না, গুলির ক্ষেত্রে হিসাব নিকাশ করে পাইলাম না। দেখি বানর কতটুকু নামছে, 200 মাইনাস ওয়াই পরিমাণ নামছে মুক্তভাবে, আদিবেগ কত, 0। তাহলে বানরের ক্ষেত্রে, বানরের ক্ষেত্রে 200 মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু ইউটি, ইউটি বানরের ইউ হচ্ছে 0, আদিবেগ 0, হাফ জি টি স্কোয়ার, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার, জি এর আগে অলওয়েজ মাইনাস। আর বানরের ক্ষেত্রে 200 মাইনাস ওয়াই নিচের দিকে, সো এর আগে মাইনাস। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি মাইনাস মাইনাস বাদ দাও, তাহলে 200 মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এইবার তিনটা সমীকরণ, বানরের ক্ষেত্রে উলম্ব অতিক্রান্ত সরণের সূত্র, প্রাসের ক্ষেত্রে ওয়াইয়ের সূত্র, আর প্রাসের ক্ষেত্রে এক্সের সূত্র, এই তিনটা কম্বাইন করো, দেখো তুমি থিটার মান বের করতে পারবা। কেমনে? হাফ জি টি স্কোয়ার আছে, ইয়েস, এখানেও তো হাফ জি টি স্কোয়ার আছে, এই হাফ জি টি স্কোয়ার এখানে এনে বসাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার মানে 200 মাইনাস ওয়াই, তাহলে মাইনাস 200 মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, ওয়াই ওয়াই কাটাকাটি, 200কে এই পাশে নিয়ে আসো, তাহলে 200 সমান সমান ইউ সাইন থেটা নট টি সমীকরণ 2, আর এই যে 300 ইকুয়াল টু ইউ কস থেটা নট টি সমীকরণ 1। এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের দিকে কিছুক্ষণ তাকায় থাকো, কিছুক্ষণ তাকায় থাকলেই থেটা বের হয়ে আসবে।
কিছুক্ষণ তাকায় থাকো, জাস্ট তাকায় থাকো, দেখো থিটা বের আসবে। হয়েছে না? এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। ভাগ দাও, ইউ ইউ কাটা, টি টি কাটা, সাইন বাই কস ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 200/300, শেষ হয়ে গেল। এই তো কোণের মান। তাহলে 2 নং ভাগ 1 নং থেকে পাই ট্যান থিটা নট ইকুয়াল টু 200/300, দুইটা শূন্য করে কেটে দাও। তাহলে থিটা নট ইকুয়াল টু ট্যান ইনভার্স 2/3। তো এখান থেকে কোণের মান চলে আসবে ট্যান ইনভার্স 2/3। তাহলে এটা আমরা পাচ্ছি 33.69 ডিগ্রি। তাহলে এই কোণে যদি গুলিটা ছোড়া হয় তাহলে বানরের মৃত্যু নিশ্চিত। বানর আজকে মরবেই, বানরের মৃত্যু লেখা হয়ে গেছে। ওকে, এইবার শোনো, এটা হচ্ছে মূল প্রসেস, হিসাব নিকাশ আমি দেখালাম। এখন মনে করো আমি শর্টকাটে করতে চাই, খুবই শর্টকাটে উত্তরটা বের করতে চাই। খুবই শর্টকাটে উত্তরটা বের করা যাবে কিভাবে? তুমি বানরকে লক্ষ্য করে গুলিটা ছুড়বা। ধরো বন্দুক, ঠিক আছে, বন্দুকটা ঠিক বানরের দিকে সোজাসুজি তাক করবা। অনেকে বলছে ভাই বানর তো নিচে পড়ে যাবে, আপনি একটু নিচে তাক করেন। না, নিচে তাক করা যাবে না, নিচে তাক করা যাবে না। ঠিক বানরকে লক্ষ্য করে বানরের দিকে তাক করে গুলিটা ছুটতে হবে। প্রাস হয়ে গিয়ে বানরও তো নিচে পড়বে, গুলিটাও নিচে এসে প্রাস হয়ে গিয়ে বানরকে হিট করবে, আঘাত করবে। তাহলে বানরকে লক্ষ্য করে গুলিটা ছোড়ো। তাহলে ভাই বানরকে লক্ষ্য করে যদি তুমি গুলিটা ছোড়ো, দেখো বোর্ডে দেখো, বানরকে লক্ষ্য করে যদি তুমি গুলিটা ছোড়ো, একটা ত্রিভুজ হয়েছে, দেখছো? এই দেখো একটা ত্রিভুজ হয়েছে। তাহলে এই কোণটা বের করতে চাই, ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে শর্টকাট ট্যান থিটা নট ইকুয়াল টু, বানরকে লক্ষ্য করে যদি গুলি ছোড়ো তাহলে এই ত্রিভুজের জন্য এই কোণটা বের করো। ট্যান থিটা ইকুয়াল টু গাছের উচ্চতা 200/300, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 200/300 হয়ে গেল, শেষ। তাহলে থিটা নট ইকুয়াল টু ট্যান ইনভার্স 2/3, অর্থাৎ 33.69 ডিগ্রি। এটা হচ্ছে শর্টকাট, এটা কিন্তু রিটেনে করা যাবে না, খবরদার, বুঝতে পারছো? রিটেনে করা যাবে না। তাহলে বানরের দিকে লক্ষ্য করে তোমার ওই যে বন্দুকের যে লেজার লাইট, যেটা দেখবো অনেক সময় স্নাইপার দিয়ে গুলি করার সময় লেজার লাইট দিয়ে মনে করো টার্গেটকে বোঝানো হয় আর কি। তো এরকম লেজার লাইট দিয়ে ঠিক বানরের দিকে তাক করবা। তাহলে এমসিকিউ আসলে এরকম শর্টকাট করে উত্তর দিতে পারো, বাট এই ম্যাথ এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? সিকিউরিটি ধরো, সিকিউরিটি স্টাইলে যদি কোশ্চেন হয় তখন এমসিকিউতে আসতে পারে, সিকিউরিটি তো বড় বড় ম্যাথ এমসিকিউতে তুলে দেয়। তাহলে এভাবে গুলি করলে বানরের গায়ে লাগবেই। এবার এই ম্যাথটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে ভাই এটা কেমন কথা বললেন, এই কোণে গুলি করলেই বানরের গায়ে লাগবে? গুলির বেগের কি কোনো ব্যাপার স্যাপার নাই? গুলির বেগ ধরেন কম, গুলির বেগ ধরেন বেশি, গুলির বেগ আমি কম বেশি করলাম, কোন আমি ঠিক রাখলাম, গুলির বেগ আমি কম বেশি করলাম, তাও বানরের গায়ে গুলি লাগবে? উত্তর হচ্ছে হ্যাঁ, বানরের গায়ে গুলি লাগবেই। তুমি গুলির বেগ যাই করো, কম করো বেশি করো যাই করো, গুলি বানরের গায়ে লাগবেই। যদি গুলির বেগ বেশি করো তাহলে তাড়াতাড়ি গিয়ে বানরের গায়ে লাগবে, গুলির বেগ যদি কম করো একটু দেরিতে গিয়ে বানরের গায়ে লাগবে, আরও কম করলে আরও দেরিতে গিয়ে বানরের গায়ে লাগবে। বানর তো নিচে পড়তেছে, তাহলে বানরকে নিচের দিকে গিয়ে আঘাত করবে যদি গুলির বেগ কম হয়, বাট বানরকে আঘাত করবেই। 0.001 মিটার পার সেকেন্ড বেগ হলেও আঘাত করবেই, ঠিক আছে? এবার কথা হচ্ছে ভাই কেমনে, দেখো কেমনে। এই মনে করো গাছটা, এই ভূমি, বানর নিচে নামতেছে, আমরা মনে করো স্লো মোশনে বানরের নিচে নামার যে ভিডিওটা ওটাকে থামায় থামায় চিত্র আঁকি বানরের। প্রথমে বানর এখানে ছিল, তারপরে একটু পরে বানর এখানে, তারপরে একটু পরে বানর এখানে, তারপরে একটু পরে বানর এখানে, তারপরে একটু পরে এই যে তুমি এখানে, মানে বানর এখানে আর কি। তাহলে এখান থেকে গুলিটা ছোড়া হচ্ছে। তো প্রথমে শোন, গুলির বেগ ধরো বেশি, তাহলে গুলি করার সাথে সাথে বানর ডাল ছেড়ে দিয়ে নিচে পড়ছে, তাহলে গুলির বেগ বেশি হলে তাড়াতাড়ি গিয়ে বানরকে ঠুস করে দিবে, বুঝলা? গুলির বেগ একটু কম, তাহলে বানর আরও কয়েক সেকেন্ড বাঁচবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, বানর আরেকটু নিচে নামবে, ঠিক আছে, আরেকটু নিচে নামবে, গুলির বেগ কম তো কম, এইখানে গিয়ে আঘাত করবে। গুলির বেগ আরও কমাও, বানর আরেকটু নিচে নামবে, গুলির বেগ কম, এইখানে গিয়ে আঘাত করবে। গুলির বেগ আরও কম, এইখানে গিয়ে আঘাত করবে, বুঝতে পারছো? গুলির বেগ আরও কমাও, এই যে মাটিতে পড়ে গেছে বানর, এখান থেকে এখানে পড়ে এক দৌড়ে চলে গেছে। তাহলে এই ক্ষেত্রে বানরের গায়ে গুলি লাগবে না। উত্তর হচ্ছে বানরের গায়ে গুলি লাগবে, ও আজকে মরবেই। কেমনে? এই দেখো মাটির নিচে গাছ, বুঝছো? গাছ মাটির নিচে আছে। এইবার বানর নিচে নামতেছে, এই যে বানর, এই যে বানর, এই যে বানর, বুঝলা? গুলির বেগ যদি কম হয়
এই যে কম হয়, তুমি ভাবতেছো গুলি মনে হয় এখানে আটকে গেছে, গুলি এই যে ঠুস বানর গায়ে লাগছে। গুলির বেগ যদি আরো কম হয়, দেখো লাগছে, গুলির বেগ যদি আরো কম হয়, বানর গায়ে লাগছে। ঠিক আছে, ও বাঁচতে পারবেন না, বানরের দিন আজকে শেষ। ঠিক আছে, মাটিতে ঢুকে গিয়ে মিসাইল ছুড়ে দিব, মাটিতে ঢুকে গিয়ে বানরকে আঘাত করবে। তাহলে এই হচ্ছে ঘটনা, বুঝলা? এখন অনেকের কাছে মনে হতে ভাই এটা তো ওটা অবাস্তব কথা কইলেন। দেখো, তুমি বুঝতেছো যে এখানে মাটি আছে, গুলি মাটিতে এসে আটকে গেছে। ঠিক আছে, বানর তো আর মাটির নিচে যাইতে পারবে না, এটা তুমি বুঝতেছো। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তো আর বুঝতেছে না যে এখানে মাটিতে এসে গুলি আটকে গেছে। তুমি একটু এইভাবে চিন্তা করো তো, দেখো তুমি একটু এইভাবে চিন্তা করো, ধরো তুমি একটা ভবনের উপর থেকে বানরকে গুলি করছো, ভবনের উপর থেকে, এটা একটা ভবন। ঠিক আছে, পাশে একটা ধরো বিশাল তাল গাছ, এই যে একটা বিশাল তাল গাছ। এইবার বলো তো, এখান থেকে গুলি ছুটতেছো, সেই গুলিটা কি এখানে এসে আটকে থাকবে? গুলি ছুটছো, সেই গুলিটা কি এখানে এসে আটকে থাকবে? বানর কি এখানে এসে বসে থাকবে? বানর আরও নিচে নামতো না তখন? নামতো না বলো? তাহলে বানর তখন আরও নিচে নামতো, গুলি তখন এইভাবে গিয়ে বানরকে আঘাত করতো, অর্থাৎ নিক্ষেপ তলের নিচে গিয়ে আঘাত করবে। এখন যদি নিক্ষেপ তল এটা যদি ভূমি হয়, তাহলে তো আর কিছু করার নাই। ঠিক আছে, বানরের লাখ ভালো বেঁচে গেছে। কিন্তু ম্যাথমেটিক্যালি বেগের মান যাই হোক, ও আজকে মরবেই। ঠিক আছে, তাহলে আনলাকি বানর। ঠিক আছে, হতভাগা বানর, হতভাগা বানর, রেস্ট ইন পিস। বুঝছো, বানর শেষ। বুঝলা? ভাইয়া ফেসবুকে লাইভ হয় না কেন, কি বলো? এসব কি বলতেছো? ফেসবুকে লাইভ হচ্ছে তো, এই ফেসবুকে কত সুন্দর লাইভ হচ্ছে, তুমি কি? হ্যাঁ ঠিকই তো আছে, কোত্থেকে যে আসলা। এইবার দেখো, মানে এই যে তোমাদের মাঝে ডিসমস অ্যাপের ওই যে প্রাসের গতিপথ প্যারাবোলা, তখন ডিসমস অ্যাপে দেখালাম না, ওই ভিডিও ডিলিট করে দিছে ইউটিউব, ওই সরি ফেসবুক। এটা যে কি খারাপ কি বলবো। ঠিক আছে, কই থেকে কি কপিরাইট দেয়। এখন ইউটিউবে একটা ভিডিও দেখাইতে চাইছিলাম, দেখাইতে ভয় করতেছে, দেখাইতে ভয় করতেছে। মানকি প্রজেক্টাইল মোশন। এই দেখো, এই যে শুট দ্য মানকি, এই ভিডিওটা দেখো। হাই হাই, দেখাস না এগুলো, তাড়াতাড়ি এগুলো দেখালে কপিরাইট দিয়ে দেয়। এই দেখো শুট দ্য মানকি, দেখো বানরকে গুলি ছুড়বো, এটা হচ্ছে কামান নিয়ে আসছে একটা, এই যে বানরকে গুলি ছোড়ার জন্য কামান নিয়ে আসছি। আর এই দেখো একটা লোক, সে একটা বানর নিয়ে আসবে। এই যে বানর, এই যে বানরকে গাছে ঝুলাই দিলাম। এবার এই বানরকে লক্ষ্য করেই গুলি ছুড়বো, বানরটাকে লক্ষ্য করে গুলি ছুড়বো। দেখো আমি একটু সামনে হাঁটাহাঁটি করি, না হলে ফুল কপিরাইট দিয়ে দিবে। ঠিক আছে, এই যে বানরের গায়ের ক্যামেরা হচ্ছে এটা, এটা বানরের গায়ে আছে। এবার এই বানরকে লক্ষ্য করে এখান থেকে গুলি ছোড়া হবে আর কি। তো দেখো বানরকে টার্গেট করা হয়েছে, এই যে দেখো, এই যে লেজার ঠিক বানরের গায়ে টার্গেট করা হয়েছে। এই যে বন্দুক কামান আর কি, আজকে ঝাঁঝরা করে দিব বানরকে, আজকে ঝাঁঝরা করে দিব বানরকে। দাঁড়াও একটু একটু ব্যাকে যাই, নাহলে কপিরাইট দিয়ে দিবে, একটু ব্যাকে যাই। আচ্ছা, এবার আবার আসি। দেখো, এবার এই বানরকে গুলি করা হচ্ছে, এই গুলি করা হলো, দেখো বানরের গায়ে লাগছে, গুলি করার সাথে সাথে বানরকেও ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো বলের বেগ দেখো 13 মিটার পার সেকেন্ড, এই যে বানরের গায়ে লাগলো। এবার এই ক্যামেরাটাতে দেখো খুব ভালো দেখা যাবে, ওই যে দেখো বানরের গায়ে লাগছে, এই যে। ঠিক আছে, দেখছো বানরের গায়ে লাগছে। এবার বলের বেগটা আমরা একটু কমাবো, বলের বেগ দেখো 9, তাহলে আরো নিচে গিয়ে লাগবে, দেখো আরো নিচে গিয়ে লাগছে আগের বার তুলনায়। ঠিক আছে, দেখো আরো নিচে গিয়ে লাগছে, এই যে দেখো, এই যে বানর গায়ে লাগলো, দেখছো? তাহলে আরো নিচে গিয়ে লাগছে। তাহলে এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে বানরের গায়ের ক্যামেরা, বানরের গায়ে যে ক্যামেরাটা আছে সেটা হচ্ছে এটা। জাস্টিস ফর মানকি, আন্দোলন করো, শাহবাগ ঘেরাও হবে। খুব খুশি এরা, বানরকে গুলি করতে পারছে, খুবই খুশি।
ঠিক আছে, কালকে শাহবাগে আন্দোলন প্রতিবাদ হবে এটা নিয়ে। আমার বাড়ি ঘেরাও করে না, আমার বাড়ি ঘেরাও করে লাভ নাই। তাহলে শেষ, এবার আসো দেখো, তাহলে একটি এইচ উচ্চতার এইচ উচ্চতার গাছে বানর ঝুলে আছে, বানরের দিকে তাক করে, ভালো করে শুনিও, বানরের দিকে তাক করে গুলি ছোড়ার সাথে সাথে বানর নিচে পড়ে, দেখাও যে h1 প্লাস h2 ইকুয়াল টু h শর্তে বানরের গায়ে গুলি লাগবেই। ঠিক আছে, এবার h1 আর h2 কি? h1 হচ্ছে বানরের উলম্ব অতিক্রান্ত দূরত্ব ও h2 হচ্ছে গুলির উলম্ব অতিক্রান্ত দূরত্ব। ওকে, এই শর্তে বানরের গায়ে গুলি লাগবেই। তো আগের জিনিসটাই আমাদের এবার দেখাইতে বলছে, থিওরিটিক্যালি দেখাইতে বলছে। দেখাও h1 আর h2 এর যোগফল হবে টোটাল গাছের উচ্চতা h। তো আসো একই জিনিস আসলে ঘুরে ফিরে দেখো, এইটা হচ্ছে h। তাহলে এইখান থেকে বানর পড়া শুরু করছে, এই যে এখান থেকে বানর পড়া শুরু করছে, বানরের আদিবেগ u0। তাহলে দেখো কোন শর্তে বানরের গায়ে গুলিটা লাগবেই। ধরো বানর এখান থেকে আসলো, বানর এতটুকু দূরত্ব অতিক্রম করলো, ধরো এইটুকু। তাহলে বানরের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h1, আর এখান থেকে গুলি ছুড়লাম, গুলিটা গিয়ে এখানে পৌঁছাইলো, তাহলে গুলির অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে h2। তাহলে দেখো h1 আর h2 এর যোগফল কিন্তু h হয়নি, অর্থাৎ বানর এসে এখানে পৌঁছাইছে, আর গুলি এসে এখানে, তাহলে গুলি বানরের পায়ের নিচ দিয়ে চলে গেছে। তাহলে এই ক্ষেত্রে h1 প্লাস h2, h1 এবং h2 h এর সমান হয়নি, h1 আর h2 h এর থেকে কম হয়েছে। তাহলে এই শর্তে গুলি বানরের গায়ে লাগবে না। আবার এমন হইতে পারে না, ধরো গুলি ছোড়া হয়েছে এখান থেকে গুলি ছোড়া হয়েছে, গুলিটা গিয়ে এখানে পৌঁছাইছে, আর বানর এখান থেকে পড়ছে, বানর ধরো এখানে গেছে, তাহলে তখন মাথার উপর দিয়ে গুলি চলে গেছে। তাহলে বানরের অতিক্রান্ত দূরত্ব এইটুকু, সেটা হচ্ছে h1, আর গুলির উলম্ব দূরত্ব এইটুকু, এটা হচ্ছে h2। তাহলে এই ক্ষেত্রে h1 এবং h2 এটা গাছের টোটাল উচ্চতার h এর থেকে বেশি। তাহলে গুলি লাগবে কোন শর্তে? গুলিটা লাগবে হচ্ছে এই শর্তে, গুলিটা লাগবে এখান থেকে বানর মুক্তভাবে পড়বে u0, তাহলে বানর এসে এখানে পৌঁছাবে, ধরো এটা হচ্ছে h1, আর গুলিটা এসে এই যে এটা বানর এখানে এসে পৌঁছালো, আর গুলিটাও এসে বানরের গায়ে লাগবে এইভাবে। তাহলে গুলির উলম্ব অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে h2, এই h1 এবং h2 এদের যোগফল হবে h। ঠিক আছে, এটা ধরো x, আর বানরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। দেখো বানরের দিকে তাক করে, এই কথাটা বলে দেওয়া হয়েছে। কই, এই যে বানরের দিকে তাক করে মানে কি, ঠিক এই যে বানরকে লক্ষ্য করে গুলিটা ছোড়া হয়েছে। তাহলে গুলি ছোড়ার যে কোণটা সেটা হচ্ছে θ0, আর গুলি ছোড়ার যে বেগটা সেটা হচ্ছে ধরো ইউ বেগে গুলি ছোড়া হয়েছে, ইউ বেগে। ঠিক আছে, তাহলে গুলি ছোড়ার কোণটা কত, θ0। তাহলে বানরের গায়ে গুলি লাগবে, শর্ত হচ্ছে h1 এবং h2 এই দুইটার যোগফল হইতে হবে h। এটাই আমাদের এখন দেখাইতে হবে। ওকে, আসো দেখো গুলির ক্ষেত্রে মানে প্রাসের ক্ষেত্রে x ইকুয়াল টু ইউ cos θ0 t। ওকে, আর বানরের ক্ষেত্রে h1, এই h1 ইকুয়াল টু ইউটি তো 0, h1 ইউটি তো 0 মাইনাস হাফ জিটি স্কোয়ার, এর আগে মাইনাস, h1 এর আগে মাইনাস, তো আলটিমেটলি প্লাস আর কি। আর h2 হচ্ছে প্লাস, তাহলে
এটা ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এবার সবাই বোর্ডে তাকাও, দেখো এটা H2 ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এই যে হাফ জি টি স্কোয়ার মানে H1, তাহলে মাইনাস H1, H1টাকে এই পাশে নিয়ে আসি। তাহলে H1 প্লাস H2 এটা সমান সমান ইউ সাইন থিটা নট টি, এটা সমান সমান যদি কোনোভাবে বড় H দেখাইতে পারি তাহলেই তো কাজ শেষ। বড় H দেখাইতে পারলেই কাজ শেষ, তাই না? বলো, এটা সমান সমান বড় H দেখাইতে পারলেই কাজ শেষ। ওকে, এবার ইউ সাইন থিটা নট টি বাই টি সমান সমান এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা নট, এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা নট, ইউ ইউ কাটা, সাইন বাই কস মানে ট্যান থিটা নট, তাহলে ট্যান থিটা নট ইন্টু এক্স। সবাই বোর্ডে থাকো, কত কোণে গুলি ছোড়া হয়েছে? থিটা নট কোণে। এইটা হচ্ছে টোটাল উচ্চতা এইচ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, তাহলে ট্যান থিটা নট ট্যারা লম্বা এইচ বাই ভূমি, ভূমি হচ্ছে এক্স, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স, ট্যান থিটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স। এই যে ট্যান থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স, তাহলে এখানে বসাই এইচ ডিভাইডেড বাই এক্স, এক্স 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 কাটাকাটি। তাহলে দেখো অতএব H1 প্লাস H2 ইকুয়াল টু এইচ, এই শর্তে বানরের গায়ে গুলি লাগবেই, এটা আমাদের দেখাইতে বলছে, তো আমরা দেখালাম শর্ট শর্ট। বুঝলা? বলো বানরই কেন? ওবায়দুল কাদেরকে রাখবো? আচ্ছা রাখো। ওকে ডান। এবার আসে একটা ছোট্ট ম্যাথ করি, 3 নম্বর। একজন বালক অনুভূমিকের সাথে থিটা নট কোণে ইউ বেগে একটি বল ছোড়ে, বল ছোড়ার সাথে সাথে অনুভূমিকভাবে U/2 বেগে দৌড়ে গিয়ে বলটি আবার ক্যাচও ধরে, তাহলে বলো দেখি থিটা নটের মান কত ছিল? সুন্দর একটা এমসিকিউ টাইপ কোশ্চেন, ঠিক আছে? জিটি স্কোয়ার প্লাস, কেন জিটি স্কোয়ার প্লাস না মাইনাস? এইচ এর আগেও মাইনাস, দুইটা মাইনাসে কাটাকাটি। ভাই আগের স্লাইডে জিটি স্কোয়ার প্লাস, কোথায় জিটি স্কোয়ার প্লাস? এই যে এখানে জিটি স্কোয়ার আগে প্লাস কেন? কারণ এইচ ওয়ানের আগেও মাইনাস, জি এর আগেও মাইনাস, তাহলে দুইটা মাইনাস আলটিমেটলি কাটাকাটি হয়ে গেল, বুঝলা? তাহলে আসো কি বলছে, ধরো তুমি একটা বল এভাবে ছুড়ে দিছো, বলটা ছুড়ে দিয়েই দৌড় লাগাইছো, বলটা উপর দিয়ে উঠে গিয়ে মাটিতে পড়বে, তুমি দৌড়ে গিয়ে বলটাকে আবার ক্যাচ ধরে ফেলছো। তো তুমি দৌড়াইছো কত বেগে? U/2 বেগে, আর বলটা ছুটছো কত বেগে? ইউ বেগে। তো তুমি বলটা ক্যাচ ধরে ফেলছো, তাহলে বলো তুমি বলটা কত করে ছুটছো? তাহলে দেখো অনুভূমিক রেখা, তুমি এখান থেকে বলটাকে ছুড়ে দিছো, এই যে বলটাকে ছুড়ে দিছো, এখান থেকে বলটাকে ছুড়ে দিছো কত বেগে? ইউ বেগে। কত কোণে? থিটা নট কোণে। তারপর দৌড় লাগাইছো, এখানে গিয়ে দৌড়ে গিয়ে এখানে গিয়ে বলটাকে আবার ক্যাচ ধরে ফেলছো, বুঝলা? তাহলে তুমি দৌড় লাগাইছো অনুভূমিকভাবে কত বেগে? U/2 বেগে। তাহলে তুমি এখান থেকে এই পর্যন্ত পৌঁছাইতে, ধরো এ থেকে বি পর্যন্ত পৌঁছাইতে তোমারও সময় লাগছে টি, আবার প্লাসটা গিয়ে পড়তেও সময় লাগছে টি। একই সাথে এখান থেকে বল ছোড়ার সাথে সাথে দৌড় লাগাইছো, বল এইভাবে গিয়ে এখানে পড়ছে, তুমিও দৌড় লাগাইছো, U/2 বেগে দৌড় লাগাই এখানে গিয়ে বলটাকে ক্যাচ ধরে ফেলছো, তাহলে তোমারও দৌড়ায় যেতে সময় লাগছে টি, গিয়ে একই সাথে এখানে পৌঁছাইছো, ক্যাচ ধরে ফেলছো।
তো প্রশ্ন হচ্ছে তাহলে নিক্ষেপ কোণটা কত, তাই তো? আচ্ছা, তোমার টি সময়ে তোমার অতিক্রান্ত দূরত্ব বা সরণ কত? এক্স, এখান থেকে এই পর্যন্ত। ওই একই সময়ে টি সময়ে বলটার প্রাসটারও উলম্ব প্রাসটারও অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স। তুমি অনুভূমিকভাবে দৌড়ে গেছো, কত দূরত্ব? এক্স। কত সময়? টি সময়। প্রাস এখান থেকে এসে এখানে পড়ছে, কত সময়? টি সময়। তাহলে অনুভূমিক দূরত্ব প্রাসের ক্ষেত্রে এটাও তো এক্স। কি বুঝলা? তাহলে বালকের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু u/2 সমবেগে, তাহলে u/2 এস ইকুয়াল টু ভিটি, u/2 ইন্টু টি বালকের ক্ষেত্রে। আর প্রাসের ক্ষেত্রে এই যেটা প্রাস, তাহলে প্রাসের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি, তাহলে ইউ কস থেটা নট, ঠিক আছে, টি। আচ্ছা ধরো, তাহলে এই এক্স আর এই এক্স সমান, তাহলে এবার এই এক্স ইকুয়াল টু u/2 ইন্টু টি বসাই, ইউ কস থেটা নট টি, তাহলে টি আর টি কাটা, ইউ আর ইউ কাটা, তাহলে কস থেটা ইকুয়াল টু হাফ, থেটা ইকুয়াল টু কজ ইনভার্স হাফ 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণে প্লাসটাকে ছোড়া হয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। বুঝলা? এটা আমি মুখে মুখে অ্যান্সার বের করতে পারি, মুখে মুখে আমার কিছু করাই লাগবে না। কেমনে মুখে মুখে অ্যান্সার বের করতে পারি? বালকের অনুভূমিক বেগ কত? বালকের অনুভূমিক বেগ u/2, তাহলে প্রাসটারও অনুভূমিক বেগ হইতে হবে u/2, তাহলেই একই স্থানে গিয়ে পৌঁছাবে, একই সাথে একই স্থানে গিয়ে পৌঁছাবে। তাহলে প্রাসটার অনুভূমিক বেগ হইতে হবে, তাহলে প্রাসটার এই বেগটা ইউ, কোণ থেটা, তাহলে অনুভূমিক বেগ u/2 হইতে হবে, তাহলে ইউ কস থেটা এটা হইতে হবে u/2, তাহলেই তো বলটাকে গিয়ে ক্যাচ ধরতে পারবে একই সাথে। এবার ইউ কাটাকাটি, অর্থাৎ থেটা নট ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝলা? এই এমসিকিউ টাইপ কোশ্চেন। ওকে, তাহলে এবার আসো 4 নম্বর। একটি প্রাস এ কে কোনো ভবনের পাদবিন্দু হতে 40 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। অপর একটি প্রাস বি কে ভবনের শীর্ষ হতে 30 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো। এত বেগে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো। ওকে, তাহলে ভবনের পাদবিন্দু হতে 40 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি, আর একটাকে ভবনের শীর্ষবিন্দু হতে বি প্রাসকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। প্রাসদ্বয় একই স্থানে ভূমিতে পড়লে, তাহলে ভবনটির উচ্চতা নির্ণয় করো। অনেক সময় কোশ্চেনগুলো চিত্রেও আঁকা দেওয়া থাকতে পারে, ঠিক আছে, বাংলা কথাও লেখা থাকতে পারে। তো বাংলা কথা পড়ে চিত্রটা এঁকে ফেলতে হবে, চিত্রটা আঁকলে কিন্তু প্রবলেম কিন্তু সলভ, চিত্র যদি এঁকে ফেলতে পারি। তাহলে এটা হচ্ছে ভবন। হ্যাঁ, তাহলে দেখো এই হচ্ছে ভবনটা, এই ভবনের পাদবিন্দু থেকে এখান থেকে এ প্রাসকে নিক্ষেপ করা হয়েছে এই, আর ভবনের শীর্ষবিন্দু এই, এখান থেকে অনুভূমিকভাবে প্রাসকে নিক্ষেপ করা হয়েছে। ভবনের শীর্ষবিন্দু থেকে অনুভূমিকভাবে প্রাসটাকে নিক্ষেপ করা হয়েছে এই। তাহলে এটা থেটা নট হচ্ছে 0 ডিগ্রি,
এটা বি প্রাস, এটা এ প্রাস, আর এটার কোণ 30, বেগ 40 মিটার পার সেকেন্ড, এটার বেগ 30 মিটার পার সেকেন্ড। এই তো তথ্য দেওয়া আছে। প্রাস দুইটাকে একই সাথে ছোড়া হয়েছে এটা বলে নাই, আর তারা একই সময়ে গিয়ে এই বিন্দুতে পড়ছে এটাও কিন্তু বলে নাই। ভালো করে প্রশ্ন বুঝবা। বলতেছে একই স্থানে ভূমিতে পড়ে, একই স্থানে, ঠিক আছে, একই স্থানে গিয়ে ভূমিতে পড়ে, একই সাথে না, একই স্থানে গিয়ে ভূমিতে পড়ে। জিব্বাই কেমন লাগলো? একই স্থানে গিয়ে ভূমিতে পড়ে, একই সাথে না, একই সময়ে না, ঠিক আছে। এমন হইতে পারে ধরো এ প্রাসটা আগে গিয়ে পড়ছে, তার কিছুক্ষণ পরে বি প্রাস গিয়ে পড়ছে। এ প্রাসের পড়তে সময় লাগছে ধরো 4 সেকেন্ড, বি প্রাসের পড়তে সময় লাগছে ধরো 5 সেকেন্ড, ঠিক আছে। আগে পরে তারা একই সময়ে বলে নাই। অনেক বলতে ভাই একই সময় হতে পারে না, সে হতে পারে কিনা আমি জানার দরকার নেই, এটা আমার প্রশ্নে বলে নাই, ঠিক আছে। আমাদের বলছে একই স্থানে পতিত হয়, একই স্থানে পতিত হয়। তাহলে এটা করাইছি, আচ্ছা এটা করাইছি, এটা তো করাইছে না, দেখো ভুলে যাই। ওকে, তাহলে এটা করানো, থ্যাংক ইউ, এটা করানো, ডান, এটা শেষ। তাহলে এটা করানো হয়েছে, খেয়াল ছিল না যে এটা করানো হয়েছে। ওকে, তাহলে তো ভালো, এটা তো তাহলে করানো হয়ে গেছে। তাহলে এবার আসো এই টাইপেরই আর একটা কোশ্চেন। 5 নম্বর বলা হচ্ছে একই সাথে এও বি প্রাস দুটিকে, একই সাথে এও বি প্রাস দুটিকে ছোড়া হলো প্রাসদ্বয় একই সাথে ভবনের পাদবিন্দু হতে 20 মিটার দূরে পতিত হয়, একই সাথে 20 মিটার দূরে পতিত হয়। তাহলে এখন আমাদের বলতেছে নিক্ষেপ বেগদ্বয়ের অনুপাত ও ভবনের উচ্চতা। এবার একটা চিত্র দেওয়া আছে, থামো, এটা তো বাংলা কথা লেখা, এবার সুন্দর একটা চিত্র এঁকে দেওয়া আছে। এই হচ্ছে ভবন, তাহলে ভবনের পাদবিন্দু থেকে একটা প্রাসকে ছড়া হয়েছে, শীর্ষবিন্দু থেকে একটা প্রাসকে ছড়া হয়েছে। তাহলে পাদবিন্দু থেকে যে প্রাসটাকে ছড়া হয়েছে সেটাকে 60 ডিগ্রি কোণে ছড়া হয়েছে, আর শীর্ষবিন্দু থেকে যে প্রাসটাকে ছড়া হয়েছে এটা বি প্রাস, এটা এ প্রাস। শীর্ষবিন্দু থেকে যে প্রাসটাকে ছড়া হয়েছে সেটাকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ছড়া হয়েছে, 45 ডিগ্রি কোণে ছড়া হয়েছে। এই যে 45 ডিগ্রি কোণে গিয়ে ছড়া হয়েছে, এটা এখানে পড়ছে। এই দূরত্বটা হচ্ছে 20 মিটার, এই অনুভূমিক দূরত্বটা 20 মিটার। তাহলে আগে প্রশ্নটা হজম করো, তারপরে সলভ। প্রশ্নটা আগে হজম করো। দাদা মাইকের তার খুলে গেছে, দাদা সাউন্ডের তার খুলে গেছে কেন দেখেন। হ্যালো হ্যালো হ্যালো, ঠিকই তো আছে। ওকে, দাঁড়াও। হ্যাঁ, ওকে, ডান। ওকে, মাইকের তার খুলে যায় না, মাঝে মাঝে ম্যাকে অটোমেটিক্যালি ম্যাকের হচ্ছে ইটা নিয়ে নেয়, সাউন্ড ম্যাকের সিস্টেমটা নিয়ে নেয়, এই ঝামেলা করে মাঝে মাঝে। ওকে, এখন ঠিক আছে। দেখো তাহলে এবার আমি প্রশ্নটা বুঝাই দিই। একই সাথে দুইটা প্রাসকে ছড়া হয়েছে, এই যে একই সাথে, খুব সুন্দর কথা, একই সাথে এও বি দুইটা প্রাসকে ছড়া হয়। এ প্রাসকে ছড়া হয় ভবনের শীর্ষ থেকে, বি প্রাসকে ছড়া হয়েছে ভবনের পাদবিন্দু থেকে। প্রাসদ্বয় একই সাথে
এই যে একই সাথে ছোড়া হয়েছে, একই সাথে পড়ছে। একই সাথে ভবনের পাদবিন্দু হতে 20 মিটার দূরে পতিত হয়। এই যে ভবনের পাদবিন্দু হতে 20 মিটার দূরে এইখানে দুইটা প্রাস পতিত হয়। তাহলে বি প্রাসের যদি সময় লাগে ভূমিতে পড়তে, এখানে গিয়ে পড়তে টি সময়, এ প্রাসটারও সময় লাগবে টি সময়। এ প্রাসকে ছোড়া হয়েছে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে উপরের দিকে, বি প্রাসকে ছোড়া হয়েছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে উপরের দিকে। তাহলে দুটো প্রাসের অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব, দেখো বি প্রাসের কিন্তু এটা পাল্লা, বি প্রাসের অনুভূমিক দূরত্বটা পাল্লা, কিন্তু এ প্রাসের ক্ষেত্রে কিন্তু পাল্লা বলা যাবে না। এ প্রাসের পাল্লা বললে কিন্তু এইটুকু বুঝবে জনগণ, ঠিক আছে? এ প্রাসের ক্ষেত্রে ভূমিতে পড়লে অনুভূমিক দূরত্ব হচ্ছে এইটা, এই যে এ প্রাসের এখানে আসলো অনুভূমিক দূরত্ব এটা। এ প্রাসের কিন্তু পাল্লা বলা যাবে না, বি প্রাসের পাল্লা বলা যেতে পারে, কারণ বি প্রাস এখান থেকে নিক্ষেপ তলে আসতে যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা হচ্ছে বি প্রাসের পাল্লা। তাহলে বি প্রাস এবং এ প্রাস এই দুইটারই অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব ভূমিতে পড়লে x 20 মিটার, সময় লাগছে টি টি। কোন দেওয়া আছে? কিন্তু আদিবেগ তো দেওয়া নাই, দুইটার আদিবেগ সমান এরকম কথা বলছে না? বলে নাই, কোথাও বলে নাই যে দুইটা আদিবেগ সমান। তাহলে একটার আদিবেগ u1 আর একটার আদিবেগ u2 ধরো। তাহলে এর আদিবেগটাকে ধরলাম u1, বি এর আদিবেগটাকে ধরলাম u2। এবার সবাই সুন্দর করে বোর্ডে দেখো, দেখো দুইটা প্রাসের ক্ষেত্রে ভূমিতে এখানে পড়তে টি সময় লাগছে এবং অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব x। তাহলে ভাই x ইকুয়াল টু কার জন্য? এ প্রাসের জন্য। x ইকুয়াল টু u1 cos θ 1 মানে cos 45 ডিগ্রি ইন্টু টি, টি সেম। বি প্রাসের জন্য সেম ভাবে x ইকুয়াল টু u2 cos 60 ডিগ্রি ইন্টু টি। আমাদের প্রথম বছর নিক্ষেপ বেগদ্বয়ের অনুপাত কত? তাহলে u1 এবং u2 এর অনুপাত, x তো সেম, তাহলে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে x সমান সমান x। তাহলে u1 cos 45 ডিগ্রি টি, u2 cos 60 ডিগ্রি টি, টি টি কাটাকাটি। তাহলে আদিবেগ u1 u2 cos 60 ভাগ cos 45, cos 60 ভাগ cos 45, তাহলে 1/√2, এটা √2/2, তার মানে 1/√2। দেখো অনুপাত আসছে কিনা, দেখো অনুপাত আসছে। ওকে, এবার কি বলছে? এই যে ভবনের উচ্চতা, এটা ধরলাম y। বলো এ প্রাসের জন্য ভবনের উচ্চতা নাকি বি প্রাসের জন্য ভবনের উচ্চতা? বলো তো দেখি, কার জন্য ভবনের উচ্চতা? এ প্রাস নাকি বি প্রাস? কার জন্য? এ প্রাসের জন্য ভবনের উচ্চতা। বি প্রাসের জন্য কেমন হবে? বি প্রাস কি এত পর্যন্ত উঠছে, ভবন পর্যন্ত উঠছে না, বাট এ প্রাস এখান থেকে এইখানে এসে পৌঁছালে এ প্রাসের উলম্ব অতিক্রান্ত দূরত্ব এই যে এতটুকু, এ প্রাসের উলম্ব অতিক্রান্ত দূরত্ব এতটুকু, এই যে এটা ওয়াই, সেটাই ভবনের উচ্চতা। তাহলে এই ওয়াইটা বের করবো। তাহলে এ প্রাসের জন্য দেখো, এ প্রাসের জন্য ওয়াই ইকুয়াল টু, কেউ আগে লিখবা না, u1 cos 45 ডিগ্রি মাইনাস হাফ gt স্কোয়ার, ঠিক আছে? cos না তো, সরি y ইকুয়াল টু u1 সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি t মাইনাস হাফ gt স্কোয়ার। তা আমি যদি এখান থেকে y এর মানটা বের করতে যাই, তাহলে আমার জানা লাগবে u1, আমার জানা লাগবে t। এই ছাড়া কিন্তু আমি y বের করতে পারবো না, এই ছাড়া কিন্তু y বের করা যাবে না। এখন খুঁজে বের করতে হবে যে কিভাবে u1 এর মান পাওয়া যায়, কিভাবে t এর মান পাওয়া যায়। যদি u1 এবং t এর মান পাওয়া যায় তাহলে আমি কিন্তু y এর মান পাবো। তাহলে দেখো এটা থাকুক, আগে আমরা এই t এর মান এবং হচ্ছে u1 এর মান এইটা আগে একটু খুঁজে বের করি। দেখো u1 আর u2 এর রেশিও কিন্তু পেয়ে গেছি। এখন দেখো তো x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু এই যে বি প্রাসের জন্য x ইকুয়াল টু u cos θ নট। তাহলে u এর মান হচ্ছে u2 cos 60 ডিগ্রি, আর এটা হচ্ছে t, আর x এর মান 20। তাহলে অতএব t ইকুয়াল টু x 20, এটা u2 cos 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা পাইলাম আমরা t কার জন্য, কোন প্রাসের জন্য? বি প্রাসের জন্য। আচ্ছা, বি প্রাসের জন্য তো এটা উড্ডয়নকাল,
এখান থেকে এখানে এসে পড়তে এই যে টিটা, এই টিটাই তো বড় হাতের টি বি প্রাসের জন্য। তাহলে বি প্রাসের জন্য উড্ডয়নকাল 2u 2u 2 সাইন 60 ডিগ্রি। উড্ডয়নকালের সূত্র 2u সাইন থিটা বাই জি। তাহলে এই দুইটা টি তো সমান, এই দুইটা টি সমান, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এই দুইটা টি সমান। তাহলে টি সমান সমান টি বসাও। তাহলে 20 ডিভাইডেড বাই u2 cos 60 আর 2u2 sin 60 ইন্টু জি 9.8। তাহলে আসো কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি গুণ করলে cos 60 গুণ 2 গুণ সাইন 60, তাহলে √3/2 u2 স্কোয়ার, এটা সমান সমান 20 গুণ 9.8 196 ভাগ √3/2 তার রুট অ্যান্সার। তাহলে দেখো তো u2 এর মান 15.04 এত মিটার পার সেকেন্ড আসছে কিনা u2 এর মান। এই যে u2 এর মান ডান, ঠিক আছে, u2 এর মান হয়ে গেছে। এখন যদি আমি ভবনের উচ্চতা বের করতে চাই, আমার তো u1 এর মান লাগবে, u1 লাগবে। তো u1 পাবো না, এটা u2, এই যে u1 আর u2 এর অনুপাত এটা। তাহলে অতএব u1 হবে 1/√2 ইন্টু u2। তাহলে 1/√2 ইন্টু u2 15.04, তাহলে 10.634 এত মিটার পার সেকেন্ড। এই যে এটা বেগের মানটা পেয়ে গেলাম। আর এর সূত্র থেকেও তো আসে, আর এর সূত্র থেকেও আসে, হ্যাঁ আর এর সূত্র থেকেও আনা যায়, হ্যাঁ আর এর সূত্র থেকেও আনা যায়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আর এর সূত্র থেকেও আনা যায় ভাই, অনেকভাবে করা যায় আর কি, যার যেটা ভালো লাগে। আর আলটিমেটলি এটা আর এর সূত্রই, এই যে টি এর মানটা যখন এখানে বসাবো তো ওটা আরই হবে আর কি। ওকে, তাহলে আমরা ইউ এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে, হ্যাঁ ভালো বলছো, আমি একটু বড় করে ফেলছি, আমি বেশি জড়াই ফেলছি। তুমি আর এর মাধ্যমে একবারে চলে আসে u1 মানে u2 আর কি। তাহলে r ইকুয়াল টু এক্স, এই আরই হচ্ছে এক্স, তাহলে u2 স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আসো দেখি এখান থেকেও একটু করে দেখাই দিই। তাহলে 20 u2 স্কোয়ার সাইন 2 গুণ 60, এবার জি এর মান 9.8, তাহলে 20 ইন্টু 9.8 ডিভাইডেড বাই সাইন 2 গুণ 60, 2 গুণ 60 রুট ওভার অ্যান্সার। তাহলে অতএব দেখো এই যে u2 15.04 এত মিটার পার সেকেন্ড। যে ওকে ঠিক আছে, এভাবেও কিন্তু u2 বের করা যায়, u2 থেকে আর বের করা যায়, ঠিক আছে। টি দুইটা না, টি তো টি সেম, কি লিখছো টি দুইটা না, টি তো টি সেম, টি দুইটা না, এই টি এটাও যা টি এটাও তাই টি, একই সাথে বলছে। আর এই টিটা তো এর উড্ডয়নকাল। ওকে, আমাদের টার্গেট ভবনের উচ্চতা বের করা, ভবনের উচ্চতা ওয়াইটা বের করতে চাই আমরা। তাহলে ওয়াইটা বের করতে গেলে আমাদের সময় লাগবে, টি লাগবে, টি লাগবে, টি লাগবে, আর লাগবে আদি বেগ u1 পেয়ে গেছি। এবার টি লাগবে, তো এই টি মানেই তো টি উড্ডয়নকাল, তাই না, উড্ডয়নকাল। তাহলে এখান থেকে উড্ডয়নকালটা বের করে নেব, যে টি ইকুয়াল টু টি কোন প্রাসের জন্য, কোন প্রাস, এটা বি এর জন্য, বি প্রাসের জন্য, বি প্রাসের জন্য 2u2 সাইন কত ডিগ্রি, 2u2 সাইন 60 ডিগ্রি বাই জি, সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই জি। তাহলে 2u2 কত 15.04 সাইন 60 ডিগ্রি, জি এর মান ভাই 9.8। তাহলে 2 গুণ 15.04 গুণ সাইন 60 ডিভাইডেড বাই 9.8, এই যে টি হয়ে গেছে। তাহলে 2.658 এত সেকেন্ড একই সাথে। তাহলে এটা কিন্তু এ প্রাসেরও সময়, এ প্রাসের ভূমিতে পড়ার সময়ও এটা, ভূমিতে পড়ার সময়ও এটা, ঠিক আছে, সময়ও এটা একই সময়। তাহলে এবার আসো এ প্রাসের জন্য,
ভবনের উচ্চতা বের করতে চাই, তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানে হবে ইউ ওয়ান, ঠিক আছে, উপরের দিকে ছড়া হয়েছে, সামনে প্লাস। তাহলে মান বসাও, ইউ ওয়ানের মান 10.634 সাইন কোণের মান, সাইন অ্যাঙ্গেল 45 ডিগ্রি মাইনাস হাফ জি মানে 4.9 টি স্কোয়ার, তো টি এর মান 2 পয়েন্ট, এখানে টি গুণ করি নাই, সরি, ইউ সাইন থেটা টি হচ্ছে 2.658 মাইনাস 4.9 টি স্কোয়ার, 2.658 তার স্কোয়ার। দেখি চলো কত আসে, 10.634 গুণ সাইন 45 গুণ 2.658 মাইনাস 4.9 ইন্টু 2.658 তার স্কোয়ার। তাহলে ভবনের উচ্চতা হচ্ছে -14.63, মাইনাস তো আসবেই কারণ নিচের দিকে। তাহলে অতএব ভবনের উচ্চতা 14.63 মিটার, শেষ, এটাই অ্যান্সার। ওকে, ছোটটি আর বড়টি সমান লিখছে, হ্যাঁ ছোটটি আর বড়টি তো একই, তাই না, ছোটটি আর বড়টি তো একই, এই প্রাসের উড্ডয়নকাল আর ভূমিতে পড়ার সময় একই না, ঠিক আছে ভাইয়া, আরেকবার প্লিজ। আচ্ছা দেখো, দুটো প্রাস আছে, একটা এ আর একটা বি, কি বলছে, একই সাথে গিয়ে ভূমিতে পড়ে, অর্থাৎ এ প্রাসের পড়তো যা সময়, বি প্রাসের পড়তো তাই সময়, দুইটার সময় একই। ওকে, এখন আমরা এখান থেকে দেখো, এটার তো পাল্লা দেওয়া আছে, অনুভূমিক দূরত্ব পাল্লা দেওয়া আছে, এক্স এর মান 20, তো এইখান থেকে আমরা ওই যে আর এর সূত্র লিখলাম, লিখে এই প্রাসের বেগ বের করে নিলাম, ইউ টু বের করে নিলাম। এবার ইউ ওয়ান আর ইউ টু এর রেশিও তো আমরা 1/√2 বের করছি, সেখান থেকে আমরা ইউ ওয়ানের মানটা কিন্তু পেয়ে গেলাম, বুঝতে পারছো, ইউ ওয়ানের মানটা পেয়ে গেলাম। তুমি এভাবেও করতে পারো বা এইটুকু করে ডিরেক্ট ইউ ওয়ানের মানটা বের করতে পারো। এবার ভূমিতে পড়ার সময় দেখো, এটা পড়তেও যে সময়, এটা পড়তেও সেই সময়, তাহলে এর ক্ষেত্রে সময়টা বের করো, এর তো বেগ জেনে গেছো, ইউ টু জেনে গেছো, তাহলে এর ক্ষেত্রে উড্ডয়নকালটা বের করো, এই সময়টাই এরই সময়, আর এই সময়টা পেয়ে গেলে এই সময়ে এখান থেকে এখানে আসলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব এইটা, তো এই উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াইটা যদি তুমি বের করতে পারো, তাহলে ওটাই হবে ভবনের উচ্চতা, শেষ, ঠিক আছে, এটাই হবে ভবনের উচ্চতা, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে, সূত্রগুলো জানা থাকলে, ওই সূত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করবা, দেখবা মিলে গেছে, ওই সূত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকবা, দেখবা মিলে গেছে। এই প্রবলেমগুলো হাতে করাই দেওয়ার কিছু নেই, নিজের করতে হবে এই প্রবলেমগুলো, ঠিক আছে। তাহলে এবার আসো 6 নম্বর। দেখো একটা চিত্র এঁকে দিই, চিত্রটা হচ্ছে এরকম, এটা এ বিন্দু, এটা এ বিন্দু, আর এইটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তুমি মনে করো এটা হচ্ছে ধরো একটা পাহাড়ি রাস্তা, হ্যাঁ, এরকম একটা হেলানো পাহাড়ি রাস্তা, তো তুমি মনে করো এ বিন্দুতে আসো, তোমার বন্ধু এখানে বি বিন্দুতে আছে, যে বি বিন্দুতে তোমার বন্ধু আছে, তো তুমি ওর দৃষ্টি আকর্ষণের জন্য একটা বল ছুড়ে দিছো ওর কাছে, তুমি ওর দৃষ্টি আকর্ষণের জন্য ওর কাছে একটা বল ছুড়ে দিছো, তো বলটাকে কত বেগে ছুড়ে দিছো, দেখো বলটাকে ছুড়ে দিছো 8i + 4j ভেক্টর ফরম্যাট, যে এই যে বেগটা এটা বলে দিছে 8i + 4j, এত মিটার/সেকেন্ড বেগে বলটাকে ছুড়ে দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে বলটি দৃষ্টি আকর্ষণের জন্য এ ইউ ইকুয়াল টু 8i + 4j মিটার/সেকেন্ড বেগে বি বিন্দুতে বল ছোড়ে, বি এর কাছে বা বি বিন্দুতে বল ছোড়ে, বি বিন্দুতে
বিন্দুতে বি বিন্দুতে বলের বেগ নিক্ষেপ বেগের সাথে লম্ব, নিক্ষেপ বেগের সাথে লম্ব, বুঝছো? নিক্ষেপ বেগের সাথে লম্ব। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? এ থেকে বি এর দূরত্ব কত? খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর। দেখো, একটা পাহাড়ি রাস্তা, তুমি মনে করো পাহাড়ের উপরে আসো, এই বিন্দুতে আসো, আর এখান থেকে হেঁটে 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 বি মনে করো এই পয়েন্টে চলে আসছে। তো তুমি বিকে ডাকতেছো, শুনতেছে না বি। তো কি করছো? একটা বল এইভাবে বিয়ের দিকে ছুড়ে দিছো, ঠিক আছে? বিয়ের দিকে বলটা ছুড়ে দিছো। তো এ দৃষ্টি আকর্ষণের জন্য, কার দৃষ্টি? বি এর দৃষ্টি আকর্ষণের জন্য ইউ ইকুয়াল টু 8i + 4j এত মিটার পার সেকেন্ড বেগে বল ছোড়ে। বলটা গিয়ে বি বিন্দুতে পৌঁছায়। বি বিন্দুতে যখন পৌঁছায় তখন বি বিন্দুতে বেগ আর এই যে আদিবেগ ইউ, এরা পরস্পরের সাথে লম্ব হয়। দেখো, এই যে বি বিন্দুর বেগের রেখা হচ্ছে এইটা। তাহলে যদি এইভাবে ছোড়া হয়, দেখো 8i + 4j মানে কি? এটা 8, এটা 4। তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থেরানট, মানে প্রাস করে ছুড়ে দিছে। এইভাবে গিয়ে বি বিন্দুতে আঘাত করছে, এইভাবে গিয়ে বি বিন্দুতে পৌঁছাইছে, প্রাস হয়ে গিয়ে বি বিন্দুতে পৌঁছাইছে। কি আঁকতেছি এই। তাহলে বি বিন্দুতে নিক্ষেপ বেগ, সরি বি বিন্দুতে বেগ, বেগ ভি, এটা নিক্ষেপ বেগের সাথে লম্ব। এই দেখো, এটা নিক্ষেপ বেগের সাথে, এই যে এটা হচ্ছে লম্ব। বি বিন্দুতে নিক্ষেপ বেগ, বি বিন্দুতে নিক্ষেপ বেগের সাথে এটা লম্ব, এই কোণটা। তো এবার আমাদের কি চাইছে? আমাদের চাইছে এ থেকে বি এর দূরত্ব কত ভাই, এটা চাইছে। এ থেকে বি এর দূরত্ব, এ থেকে ডিরেক্ট বি এর দূরত্ব, এই যে এসটা চাইছে। এটা বের করতে পারবো কিনা? হ্যাঁ পারবো। দেখো, আদিবেগ ইউ না, এটা তো প্রাসের আদিবেগ ইউ। তাহলে এইখান থেকে প্রাসটা গিয়ে বিতে পৌঁছাইছে। তাহলে বলা হচ্ছে বি বিন্দুতে যখন পৌঁছায় তখন আদিবেগ আর শেষ বেগ, আদিবেগ আর শেষ বেগ, বি বিন্দুর বেগ পরস্পর লম্ব। একটা প্রাসকে ছোড়ার কতক্ষণ পর বেগটা আদিবেগের সাথে লম্ব হবে? ইউ বাই জি সাইন থেটা, মনে আছে? ইউ বাই জি সাইন থেটা। এই সময় আদিবেগ এবং শেষ বেগ পরস্পরের সাথে লম্ব, ঠিক আছে? স্মরণ না দূরত্ব, হয়েছে স্মরণ। এ থেকে বি এর দূরত্ব মানে মানে সরল রৈখিক দূরত্ব চাইছে, স্মরণ চাইছে আর কি, ঠিক আছে? এ থেকে বি এর দূরত্ব তো তাহলে এইভাবে বের করতে হবে, আঁকা বাঁকা পথে। ওটা না, ওটা চাইনি, ওটা কি চাই? তাহলে কতক্ষণ পর আদিবেগ আর শেষ বেগ পরস্পর লম্ব হয়? তাহলে কতক্ষণ পর? ইউ ডিভাইডেড বাই জি সাইন থেটার সময় পর। তাহলে আমাদের লাগবে ইউ, আমাদের লাগবে থেটা নট। এটা তো জানো যে কতক্ষণ পর আদিবেগ আর শেষ বেগ পরস্পর লম্ব হয়, এটা তো জানো সবার, মনে আছে? আদিবেগ ইউ, ইউ মানে ইউ কস থেটা নট আই ক্যাপ, আর ইউ সাইন থেটা নট জে ক্যাপ। দেখবা প্রথম ম্যাথের যে ক্লাসটা। আর শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ কস থেটা নট আই ক্যাপ, আর ভি ওয়াই ইউ সাইন থেটা নট মাইনাস জিটি জে ক্যাপ। এরকম ছিল আদিবেগের শেষ বেগ। এই যে আদিবেগের ভেক্টর ফরম্যাট, এটা দেখো আদিবেগের উপাংশ, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উপাংশ। তাহলে আদিবেগ ভেক্টর এটা, শেষ বেগ ভেক্টর এটা, এরা পরস্পর লম্ব হলে এই যে ইউ ডট ভি এটা ইকুয়াল টু 0। তাহলে ডট গুণ করলে আয়ের সাথে আয়ের সগ, ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা নট, আর জে এর সাথে জে সগ, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট মাইনাস ইউ সাইন থেটা নট ইন্টু জিটি, এটা ইকুয়াল টু 0। ডট গুণফল শূন্য লম্ব হলে এবার এখান থেকে ইউ স্কোয়ার কমন নাও, ইউ স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার সাইন স্কোয়ার মিলে 1, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ইউ সাইন থেটা নট জিটি ইকুয়াল 0। তাহলে এখান থেকে এবার ইউ কমন নাও, ইউ যদি কমন নাও ইউ মাইনাস জিটি সাইন থেটা নট ইকুয়াল টু 0। তাহলে ইউ ইকুয়াল টু 0, তো ইউ তো 0 দরকার নাই, আমার লাগবে টি। তাহলে টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই দেখো জি সাইন থেটা। এই হচ্ছে যে কতক্ষণ পর আদিবেগ আর শেষ বেগ পরস্পর লম্ব, সূত্র হিসাবে মুখস্থ করতে পারো, ঠিক আছে? কতক্ষণ পর আদিবেগ আর শেষ বেগ পরস্পর লম্ব। এবার আদিবেগ বের করো। এটা হচ্ছে ইউ ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এইটুকু হচ্ছে 8 আর এইটুকু হচ্ছে 4। তাহলে এই কোণটাও পাবা, নিক্ষেপ কোণ থেটা নটও কিন্তু পাবা। তাহলে নিক্ষেপ কোণ থেটা নট, এটা হচ্ছে ট্যান থেটা নট, ট্যান থেটা নট অনুভূমিকের সাথে, এই যে অনুভূমিক রেখা দেখো,
এটা কিন্তু অনুভূমিক রেখা, অনুভূমিকের সাথে কত কোণে প্রাসটাকে ছড়া হয়েছে, তাহলে অনুভূমিকের সাথে থেটা নট কোণে, তাহলে ট্যান থেটা নট ইকুয়াল টু লম্ব 4 বাই ভূমি 8, তাহলে থেটা নট ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ, তাহলে এটা হচ্ছে 26.565 ডিগ্রি। আর বেগের মান বের করবো, দেখো এটা 4, এটা 8, এটা 4, 8 4, তাহলে এর মান কত, ইউ এর মান কত, ইউ ইকুয়াল টু √8² প্লাস 4² 8² প্লাস 4² রুট অ্যান্সার, তাহলে 4√5 এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদিবেগ ইউ। এইবার বোর্ডে দেখো, দেখো কত মজার জিনিস, কত সহজ জিনিস, এরকম পথ দেখে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে দেখো এটা একটা প্রাস, যে প্রাসটাকে ছোড়া হয়েছে থেটা নট কোণে, এই যে অনুভূমিক রেখা এটা, ঠিক আছে, এটা হচ্ছে অনুভূমিক রেখা, দেখো এইটা হচ্ছে অনুভূমিক রেখা। তাহলে এই বিন্দুতে যদি, এই বিন্দুর কথা যদি চিন্তা করি, প্রাসটা এখান থেকে এসে এখানে পৌঁছাইছে, তাহলে এই বিন্দুতে যদি পৌঁছায়, তাহলে দেখো এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, প্রাসটার এক্স হচ্ছে এইটা, আর ভাই এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। তুমি এক্স বের করো, তুমি ওয়াই বের করো, পিথাগোরাস দিয়ে এস বের করো, বুঝলা কিনা? তুমি এক্স বের করবা, ওয়াই বের করবা, পিথাগোরাস দিয়ে এস বের করবা, বলো বুঝছো কিনা? অনুভূমিকের সাথে, এই যে অনুভূমিক রেখা তার সাথে থেটা নট কোণে ছোড়া হয়েছে, কত বেগে, ইউ বেগে, ইউ এর মান বের করছি, থেটা নটের মান বের করছি, তাহলে একটা প্রাসকে ছোড়া হয়েছে উপরের দিকে, দেখো প্রাসটা এসে নিক্ষেপ তলের, এই যে এটা হচ্ছে নিক্ষেপ তলের নিচে এই বিন্দুতে চলে আসছে। চিন্তা করো, এগুলা মনে করো কিচ্ছু নাই, ধরো এগুলো দরকার নাই, এগুলা মনে করো আপাতত কিচ্ছু নাই, তাহলে প্রাসটা এখান থেকে এইখানে পৌঁছাইছে, তাহলে তুমি এটা এক্স বের করো, এটা ওয়াই বের করো, এক্স আর ওয়াই এর পিথাগোরাস করলে তুমি এস পাবা, বুঝতে পারছো? তাহলে চলো এবার হিসাব করি। তাহলে এই পয়েন্টে পৌঁছাইতে, এখানে পৌঁছাইতে যে সময়টা লাগছে, সেই সময়টা হচ্ছে টি ইকুয়াল টু ইউ বাই জি সাইন থেটা, বুঝলা? যে কতক্ষণ পর, মানে সময়টা দরকার না, তো কতক্ষণ পর আদিবেগ শেষ বেগ পরস্পর লম্ব হবে, ওই সময়টা জাস্ট বের করে নিতে হবে, তারপরে ওই সময় এক্স, ওই সময় ওয়াই, পিথাগোরাস করে এস। তাহলে সময়টা হচ্ছে ইউ এর মান 4√5, আর থেটা নটে হচ্ছে 26.565, জি 9.8, সাইন 26.565 ডিগ্রি। তাহলে এখান থেকে 4√5, নিচে 9.8 আর সাইন 26.565, তাহলে 2.0408 সেকেন্ড। তাহলে এই সময় এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি, ইউ এর মান কই, এই যে 4√5, কস থেটা নট 26.565 ডিগ্রি ইন্টু টি এর মান 2.0408, তাহলে এটা ইন্টু 4√5 ইন্টু কস 565 cos 26.565, তাহলে 16.326 এত মিটার হচ্ছে এক্স। সেমভাবে ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে ইউ এর মান 4√5, উপর দিকে ছড়া হয়েছে, তাহলে প্লাস 4√5 সাইন 26.565 ডিগ্রি গুণ 2.0408 মাইনাস 4.9 2.0408 এর স্কোয়ার, তাহলে 4√5 গুণ সাইন 26.565 গুণ 2.0408 মাইনাস 4.9 ইন্টু 2.0408 তার স্কোয়ার, তাহলে মাইনাস 12.24 মিটার। এটা আসছে, দেখো তো দাদা আজকে কি এই চ্যাপ্টার শেষ করে দিবে? না, হবে না। এস ইকুয়াল টু √x² প্লাস ওয়াই স্কোয়ার, √x² প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এর স্কোয়ার প্লাস 16.326 তার স্কোয়ার, রুট অ্যান্সার 20.407 এত মিটার, এইটাই হচ্ছে এস। দেখো এস এর মানটা বের করতে পারছো কিনা? দাদা আর দিয়ে হবে না, আর দিয়ে হবে না, আর কি, আর তো পারলা,
আর দিয়ে যদি বের করো তাহলে তো এখান থেকে আর ধরো এই যে প্রাসটা এইভাবে ছোড়া হয়েছে, তাহলে আর তো এইটুকু। নিক্ষেপ তলে এই যে নিক্ষেপ তলে আসতে অনুভূমিক দূরত্বটা হচ্ছে আর, তাহলে এটা কি এস? আর দিয়ে কেন হবে একটু বোঝো। আর কি? আর জিনিসটা হচ্ছে নিক্ষেপ তলে আসতে অনুভূমিক দূরত্ব আরকে একটু ভালো করে চিনতে হবে। চলো বলো হয়েছে? এবার আসো 7 নম্বর, বেশ একটা সুন্দর সৃজনশীল প্রশ্ন সলভ করব। বলা হচ্ছে বিমান বাহিনীর মহড়ায় একটি বিমান অনুভূমিকভাবে উড়ে যাচ্ছে। কোনো একটা মুহূর্ত হতে 2 সেকেন্ডে 700 মিটার, অতঃপর তার 2 সেকেন্ড পর 800 মিটার অতিক্রম করে। সময় গণনা শুরুর 5 সেকেন্ড পর 500 মিটার উচ্চতা থেকে বিমান হতে বোমা ফেলা হলো। উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক। কোশ্চেন নম্বর 1, বিমানের ত্বরণ কত নির্ণয় করো। আর 2 নম্বর, বোমাটি অনুভূমিকভাবে কত দূরে আঘাত করবে। অনুভূমিক দূরে গিয়ে আঘাত করবে বোমাটি। ঠিক আছে, পড়ো কোশ্চেনটা ভালো করে পড়ো। একটা বিমান বাহিনীর মহড়ায় একটা বিমান অনুভূমিকভাবে উড়ে যাচ্ছে। দেখো অনুভূমিকভাবে উড়ে যাচ্ছে কোনো একটা মুহূর্ত থেকে, মানে যখন তুমি লক্ষ্য করছো সেই মুহূর্ত থেকে 2 সেকেন্ডে 700 মিটার অতিক্রম করে, তার পরবর্তী 2 সেকেন্ডে, অতঃপর তার 2 সেকেন্ড পর 800 মিটার অতিক্রম করে। তাহলে কিন্তু ত্বরণ হচ্ছে। কীভাবে বুঝলাম? 2 সেকেন্ডে 700, পরের 2 সেকেন্ডে 800, পরের 2 সেকেন্ডে যদি 700ই যাইতো তাহলে আমি বুঝতাম সমবেগে যাচ্ছে। তো পরের 2 সেকেন্ডে 800 আর একটু বেশি গেছে, তাহলে ত্বরণ হচ্ছে। যদি পরের 2 সেকেন্ডে 600 যাইতো তাহলে বুঝতাম মন্দন হচ্ছে। ঠিক আছে, তাহলে পরের 2 সেকেন্ডে 800 মিটার অতিক্রম করে, সময় গণনা শুরুর 5 সেকেন্ড পর 500 মিটার উচ্চতা থেকে বোমা ফেলা হইল। বোমাটা অনুভূমিকভাবে কত দূরে গিয়ে পড়বে এটা বের করতে বলছে, আর বিমানের ত্বরণ বের করতে বলছে। তুমি আগে এই পর্যন্ত থামো, এই লাইন পর্যন্ত, এখানে পর্যন্ত থামবা। ঠিক আছে, সময় গণনা শুরুর 5 সেকেন্ড পর 500 মিটার উচ্চতা, এটা আপাতত বলা লাগবে না। আপাতত তুমি দেখো বিমান বাহিনীর মহড়ায় একটা বিমান অনুভূমিকভাবে উড়ে যাচ্ছে, 2 সেকেন্ডে 700 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে 800 মিটার অতিক্রম করে। ঠিক আছে, সময় গণনা শুরুর 2 সেকেন্ডে 700 মিটার, পরবর্তী আরও 2 সেকেন্ডে 800 মিটার অতিক্রম করে। আমি একটু চিত্র আঁকি। ধরো বিমানটা এখানে, এই যে বিমানটা এখান থেকে তুমি টাইম কাউন্ট করা শুরু করছো। তাহলে যখন তুমি টাইম কাউন্ট করা শুরু করছো t0, হ্যাঁ, তাহলে ওই সময় আদিবেগ ইউ, ত্বরণ এ উড়ে যাচ্ছে। তাহলে উড়ে গিয়ে ধরো এইখানে পৌঁছাইলো, তাহলে এখানে পৌঁছাইলো 2 সেকেন্ডে 700 মিটার অতিক্রম করলো। পরবর্তীতে এখান থেকে আবার এখানে
আরও 2 সেকেন্ড পর এটা 800 মিটার অতিক্রম করলো। তাহলে আদিবেগ কিন্তু আছে এই মুহূর্তে, তার এই যে t=0 সময়, এই মুহূর্তে তার আদিবেগ হচ্ছে ইউ, ত্বরণ এ। তাহলে আমরা দুইটা সমীকরণ বানাই আগে, দুইটা সমীকরণ বানাইলে প্রবলেম সলভ। তাহলে প্রথম 2 সেকেন্ডে দেখো t0 থেকে প্রথম 2 সেকেন্ডে 700 মিটার, ভাই s=ut প্লাস হাফ এ টি স্কোয়ার। অনেকে ভাবে কি আদিবেগ মনে হয় 0, এই বলছে আদিবেগ 0, কোথায় বলছে আদিবেগ 0? বিমান বাহিনীর মহড়ায় একটা বিমান উড়ে যাচ্ছে, তাহলে যে মুহূর্তে তুমি তাকাইছো সময় কাউন্ট করা শুরু করছো সেই মুহূর্তে বিমানের বেগ হচ্ছে ইউ, ঠিক আছে? আছে একটা বিমানের বেগ। অনেকে বলতে ভাই ধরেন বিমানের বেগ নাই, সেটা বের করে দেখবো আছে কি নাই, সেটা বের করে দেখবো। তাহলে 2 সেকেন্ডে 700 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে মানে টোটাল 4 সেকেন্ডে 700 আর 800 1500 মিটার অতিক্রম করে। এই দুইটা তথ্য থেকে আদিবেগ আর ত্বরণ বের করে ফেলবো। দেখো s=ut প্লাস হাফ এ টি স্কোয়ার, এস এর মান 700, u2 প্লাস হাফ এ টি স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে 2u ইকুয়াল টু 2 এর বর্গ 4/2, 2 এর বর্গ 4/2 2a ইকুয়াল টু 700, সমীকরণ 1। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো তুমি যদি 800 নিয়ে কাজ করো তাহলে কিন্তু এই পয়েন্টের আদিবেগ খুঁজে বের করতে হবে, তো ওটা তো আমার জানা নেই। তাহলে থাক, আমি একবারে প্রথম থেকে ধরি, একবারে প্রথম থেকে 1500 ধরি। তাহলে আমি যদি দূরত্ব 1500 ধরি, ভালো করে বোঝো, আমি যদি দূরত্ব 1500 ধরি তাহলে আদিবেগ এই জায়গার আদিবেগ t0 আদিবেগ ইউ নিয়ে কাজ করতে পারবো। কিন্তু যদি আমি 800 ধরি তাহলে এই পয়েন্টের আদিবেগ লাগবে যেটা আমার জানা নাই, ঠিক আছে? তাহলে আমি সময় ধরবো এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 4 সেকেন্ড, দূরত্ব ধরবো এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 1500 মিটার, তাহলে এই পয়েন্টের আদিবেগ ইউ, ঠিক আছে? এটা নিয়ে আমি কাজ করতে পারবো। তাহলে s=ut প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এর মান 1500, ইউ এর মান ut, টি এর মান 4, হাফ এ টি স্কোয়ার 4 স্কোয়ার, 4 4 16/2 8, তাহলে অর্থাৎ 4u 8a 1500, সমীকরণ 2, ঠিক আছে? 4u 4 4 16/2 8a 1500, দুইটা সমাধান করব, 1 ও 2 সলভ করে। কে সলভ করবে? ক্যালকুলেটর। সলভ করবে। তাহলে 2 2 700 4 8 1500, তাহলে ইউ এর মান আদিবেগ 325 মিটার পার সেকেন্ড, আর ত্বরণের মান এ দেখো 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এটা আসছে কিনা, বিমানের ত্বরণ চাইছে, ত্বরণ 25 শেষ, বিমানের ত্বরণ চাইছে ত্বরণ 25। তাহলে যে মুহূর্তে থেকে তুমি বিমানটাকে দেখা শুরু করছো, সময় গণনা শুরু করছো, সেই মুহূর্তে বিমানের আদিবেগ ছিল 325 মিটার পার সেকেন্ড। আদিবেগ মানে বিমান মানে চলা শুরু করছে বা গাড়ি চলা শুরু করছে এই মুহূর্তে বেগ আদিবেগ না, আদিবেগ হচ্ছে সময় গণনা শুরু করছি সেই মুহূর্তের বেগ আদিবেগ, ঠিক আছে? আগেও কিন্তু করানো হয়েছে এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, এইবার বলতেছে বোমাটি অনুভূমিকভাবে কত দূরে আঘাত আনবে। দেখো বোমা ফেলা হয়েছে কখন, এবার আসো পরের লাইনে, পরের অংশে। সময় গণনা শুরুর 5 সেকেন্ড পরে বোমা ফেলা হয়েছে, ভাই ত্বরণ হচ্ছে, বিমানের ত্বরণ হচ্ছে, তাহলে সময় গণনা শুরুর 5 সেকেন্ড পরে আগে বেগ দেখো কত, আদিবেগ হচ্ছে 325। এই মুহূর্তে আমি বোমা ফেলি নাই, আমি বোমা ফেলছি সময় গণনার আরও 5 সেকেন্ড পরে, তাহলে আরও 5 সেকেন্ড পরে বেগ কত ওইটা দেখো। তাহলে বিমান থেকে বোমা ফেললে বোমার বেগ হবে ওই বেগটা, 5 সেকেন্ড পরে বিমানের বেগ যেটা ওইটা। কি ক্লিয়ার? তাহলে এবার আসো দ্বিতীয় ক্ষেত্র। তাহলে 5 সেকেন্ড পর বেগ, তাহলে বেগ ভি ইউ প্লাস এটি, বিমানের বেগ, ইউ এর মান 325, এর মান 25 5, তাহলে 325 যোগ 25 গুণ 5 450 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড পর বেগ ভি। ওকে, এইবার আসো, বিমান ধরো এইখান থেকে সময় কাউন্ট করা শুরু করছি, এই যে বিমান এইখান থেকে t0, এই যে তখন আদিবেগ ছিল ইউ 325, এইখান থেকে আমি বোমা ফেলি নাই, বিমান আরও আগাইছে, কত সেকেন্ড আগাইছে? 5 সেকেন্ড আগাইছে। 5 সেকেন্ড পরে বিমান এখানে পৌঁছাইছে, 5 সেকেন্ড পরে, ঠিক আছে? 5 সেকেন্ড পর বিমান যখন এখানে পৌঁছাইছে, এই পয়েন্টে তার যে বেগটা অনুভূমিক বরাবর কিন্তু বেগ,
তো প্রাসের ক্ষেত্রে এটাই আদিবেগ। এইখান থেকে আমি বোমাটা ফেলছি কত মিটার, 500 মিটার উপর থেকে, 500 মিটার উপর থেকে। এই তাহলে এই আদিবেগটা এটা হচ্ছে 450 এত মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি এবার বোমা ফেলে দেওয়া হয়, দেখো এটা হচ্ছে বোমা, এই যে এবার এই যে ঢাকনা খুলে টুপ করে বোমা ফেলে দেওয়া হয়েছে, তাহলে বোমাটা গিয়ে অনুভূমিকভাবে, বোমারও কিন্তু এই বেগ, তাহলে বোমাটা গিয়ে অনুভূমিকভাবে এখানে গিয়ে পড়বে। কত দূরে গিয়ে পড়বে, এক্স কত দূরে, কত অনুভূমিক দূরে গিয়ে পড়বে, এটা আমাদের বের করতে হবে। আর এটা হচ্ছে আমাদের ওয়াই। শেষ। তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্লাস থিটা নট হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ওয়াই এটা ইকুয়াল টু ইউ সাইন 0 ডিগ্রি টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটার আগে শূন্য। এখান থেকে এখানে যদি আসে তাহলে ওয়াই কিন্তু নিচের দিকে, এই যেটা ওয়াই নিচের দিকে, তাহলে সামনে মাইনাস। কেন মাইনাস দিব? আমরা না বলছি ওয়াইয়ের আগে কিছু দিব না ভাই, ওয়াই বের করলে দিতাম না, কিন্তু আমি তো টি বের করবো, তাহলে ওয়াইয়ের আগে তো দিতে হবে। তাহলে মাইনাস 500 হাফ জি মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে অতএব এখান থেকে টি এর মান পাবো, তাহলে 500 ভাগ 9.8, সরি 500 ভাগ 4.9 রুট অ্যান্সার। তাহলে 10.101 সেকেন্ড। এই সময়ে বোমা গিয়ে মাটিতে পড়ছে, ঠিক আছে, এই সময়ে বোমা গিয়ে মাটিতে পড়ছে। তাহলে বোমার অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এক্স, তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস 0 ডিগ্রি ইন্টু টি। ইউ এর মান 450 আর টি এর মান 10.101। তাহলে অ্যান্সার গুণ 10.101, ঠিক আছে। 450 গুণ 10.101। তাহলে এই যে একেবারে বোমা ফেলে দিছি, এটা হচ্ছে এক্স এর মান। দাদা ইউ 0 কেন, কোথায় ইউ 0? ইউ 0 কোথায়? ইউ সাইন 0, সাইন 0 0, ইউ তো 0 না, সাইন 0 0, ঠিক আছে। সাইন 0 এর মান 0, তার সাথে যা গুণ হবে তাই তো 0, ঠিক আছে। অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, দাদা 5 সেকেন্ডে তো ভিটা লাগে নাই, 5 সেকেন্ডে তো ভিটা লাগে নাই কেন? এই যে 5 সেকেন্ড পর এই যে ভিটা, এই যে ভি 450 যেটা আদিবেগ ইউ, প্রাসের আদিবেগ ইউ, এটা লাগছে তো, কেন লাগবে না? 5 সেকেন্ড পর বোমা ফেলছো, আদিবেগ এখানে ছিল প্রাসের, যখন মানে বিমানের যখন সময় কাউন্ট করা শুরু করি তখন আদিবেগ ছিল হচ্ছে 325, ওই সময় তো বোমা ফেলি নাই। ওই সময় বোমা ফেললে এটা নিয়ে কাজ করতাম। আরও 5 সেকেন্ড পরে বোমা ফেলছি, তাহলে আরও 5 সেকেন্ডে বিমানের ত্বরণ এসে, ত্বরণ এসে আরও বেগ অর্জন করছে। দাদা একবারে তো এক্স বের করে করা যাবে, হ্যাঁ হ্যাঁ করা যাবে, ঠিক আছে। ওয়াই আর এক্স এর একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে একবারে করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওই সূত্র দিয়ে একবারে করা যাবে, কোনো সমস্যা নেই, ওকে। এই যে এই সূত্র দিয়ে অর ওয়াই ইকুয়াল টু tan থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, হ্যাঁ এটা দিয়েও করা যাবে, কোনো আপত্তি নেই আমার, ওকে। এবার আসো নেক্সট। এমন ঠান্ডা লাগছে, বুঝলা। আসো একটা ছোট্ট ম্যাথ করে শেষ করে দিসকে। কত নম্বর করলাম? 7, 8 নম্বর। দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখান থেকে 3টা প্রাসকে ছড়া হয়েছে। এই একটা প্রাস, একটা প্রাস, আর এই একটা প্রাস, 3টা প্রাস। 3টা প্রাসেরই দেখো সর্বোচ্চ উচ্চতা সেম, 3টা প্রাসেরই সর্বোচ্চ উচ্চতা এইচ সেম। এইচ এর মান কত মিটার? 40 মিটার। এটা 1 নং প্রাস, 2 নং প্রাস, 3 নং প্রাস, 3টা প্রাস। এবং 3টা প্রাসের পাল্লা বলে দেওয়া আছে আর অন 40 মিটার, এই যে এটা আর অন 40 মিটার। দ্বিতীয় প্রাসের পাল্লা আর2 হচ্ছে 65 মিটার। 3 নম্বর প্রাসের পাল্লা আর3 90 মিটার।
আর আমাদের বলছে জি কে 10 ধরো, হ্যাঁ অনেক সময় বলে দেয়, বুঝছো? তো এটা একটু খেয়াল রাখবা, সতর্ক থাকবা যে জি এর মান উল্লেখ করে দিছে কিনা। জি এর মান যা উল্লেখ করে দিবে তাই ধরে কাজ করবা। কোশ্চেন নম্বর 1, দ্বিতীয় প্রাসটির নিক্ষেপ কোণ ও বেগ নির্ণয় করো। নিক্ষেপণ কোণ ও বেগ নির্ণয় করো। আর 2 নম্বর হচ্ছে প্রাসগুলোর উড্ডয়নকাল সমান হবে নাকি কম বেশি হবে। এটা বোর্ড কোশ্চেন। উড্ডয়নকাল সমান হবে নাকি কম বেশি হবে, উড্ডয়নকাল সমান হবে নাকি কম বেশি হবে, এটা নির্ণয় করো। ওকে, তো চলো শুরু করি। 2 নম্বর প্রাস, ভাই 2 নম্বর প্রাসের কি দেওয়া আছে দেখো তো। অনুভূমিক পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে, অনুভূমিক পাল্লা দেওয়া আছে কার? 2 নম্বর প্রাসের। তাহলে 2 নং প্রাসের সর্বোচ্চ উচ্চতার অনুভূমিক পাল্লা যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে নিক্ষেপণ কোণ ও বেগ বের করে ফেলতে পারবো। অ্যাটলিস্ট নিক্ষেপণ কোণ বের করে ফেলতে পারবো। কেমনে? কেন আমরা জানি না? tan θ ≠ 4h/r, সর্বোচ্চ উচ্চতা আর অনুভূমিক পাল্লার সম্পর্ক। তাহলে θ ≠ tan ইনভার্স 4 × h, h এর মান 40 ডিভাইডেড বাই r এর মান r2 65, যেহেতু দ্বিতীয় প্রাসের কথা বলছে। তাহলে tan ইনভার্স 4 × 40/65, তাহলে এখান থেকে 67.89 ডিগ্রি কোণ আসবে। এবার নিক্ষেপণ বেগও বের করতে হবে। তাহলে নিক্ষেপণ বেগের মানটা বের করবো। তাহলে r = দেখো বেগের মান এবার যে কোনোভাবে বের করা যায়। h এর মান 40, h = u² sin² θ0/2g, ওখান থেকে u বের করে নাও, অথবা r এর মান r2 এর মান 65, r এর সূত্র দিয়ে বের করে নাও। তো আসো আমরা r এর সূত্র দিয়ে বের করি। দেওয়া আছে r2 মানে r, এটা = u² sin 2 θ0/g, তাহলে r2 হচ্ছে 65, এটা সমান u², এটা u এর মানটা বের করতে চাই, sin 2 × 67.89 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, তাহলে 65 × 9.8, একে ভাগ দিব sin 2 × 67.89 ডিগ্রি, sin 2 × 67.89 দিলাম √ অ্যান্সার। তাহলে অতএব ইউ এর মান 30.22 এত মিটার/সেকেন্ড। ঠিক আছে, বলো তো ঠিক করছি? বলো ঠিক করছি? হ্যাঁ, এই যে হুজুকে এই ভুলটা করবা, কিন্তু এখানে 10 বসাইতে হবে, বুঝলা? 10 বসাইতে হবে। তাহলে 65 × 10 ভাগ সাইন 2 গুণ, দেখো উত্তরে কত হেরফের আসবে, √ অ্যান্সার। দেখো 30.52, 30.52 অ্যান্সার কত? 30.52 হয়েছে? বলো অ্যান্সার ঠিক আছে কিনা? তাহলে এইটা হচ্ছে নিক্ষেপণ বেগ, আদি বেগ। ঠিক আছে, দেখো তো এই মানটা ঠিক আছে কিনা, ইউ এর মানটা ঠিক আছে কিনা। রে কেউ কইতে পারতেছে না ইউ এর মানটা ঠিক আছে কিনা। কি ঘুমাই গেছো? আমি আর একবার চেক করি তাহলে। ঠিক আছে ওকে, ঠিক আছে, তাহলে বিশ্বাস করলাম। আচ্ছা, এইবার 2 নম্বর পড়ো। প্রাসগুলির উড্ডয়নকাল কম হবে নাকি বেশি হবে, মানে কম বেশি হবে নাকি সমান হবে? কম বেশি হবে নাকি সমান হবে, বলো কেমনে বের করবা, এটা কিভাবে বের করবা? আচ্ছা, তুমি 2 নম্বর প্রাসের উড্ডয়নকাল বের করতে পারবা? আদিবেগ জেনে গেছো, কোণ জেনে গেছো, তাহলে এর উড্ডয়নকাল বের করতে পারবা? উড্ডয়নকাল u sin θ ডিভাইডেড বাই g, 2u sin θ ডিভাইডেড বাই g। তাহলে উড্ডয়নকাল পাবো না 2 নং প্রাসের জন্য, পারবো না? সেম ভাবে 1 নং প্রাসের জন্য, 1 নং প্রাসেরও দেখো পাল্লা দেওয়া, সর্বোচ্চ উচ্চতা দেওয়া, 3 নং প্রাসেরও দেখো পাল্লা দেওয়া, সর্বোচ্চ উচ্চতা দেওয়া। তাহলে 2 নম্বরের জন্য যেভাবে তুমি থেটা বের করছো, যেভাবে তুমি ইউ বের করছো, 1 নম্বরের জন্য 3 নম্বরের জন্য তুমি সেইভাবে ইউ সেইভাবে থেটা বের করবা।
সেইভাবে ইউ বের করবা, সেইভাবে আবার থেটা বের করবা। বের করার পরে আবার সুন্দর করে উড্ডয়নকাল, প্রথম প্রাসের উড্ডয়নকাল, দ্বিতীয় প্রাসের উড্ডয়নকাল, তৃতীয় প্রাসের উড্ডয়নকাল, তিনটা বের করবা। ঠিক আছে, বের করে দেখবা সমান কিনা। এবার আমি তোমাকে বলে দিচ্ছি সমান হবে, তাহলে এটা তুমি নিজে করতে পারবা, তাই না? এবার শোনো, এটা করলে হবে, এটা বোর্ড কোশ্চেন, এভাবে করলে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে করা মানে তোমার কোনো বুদ্ধি নেই আসলে। এভাবে করা মানে তুমি আসলে কিছু বুঝো নাই, মানটান পাইছো, খালি ম্যাথ করা শুরু করে দিছো। চিন্তা করো তো, তিনটা প্লাসের জন্য ইউ বের করা, থেটা বের করা, এটা কি চারটিখানি কথা? তারপর আবার উড্ডয়নকাল বের করতে হবে, T1 T2 T3, এটা খুবই খাটনির ব্যাপার। তো আমরা এত খাটনি করতে চাই না। আমাদের হাতে আর একটা সুন্দর উপায় আছে। আমি তোমাকে একটা শর্টকাট কথা বলে দিই, যে সকল প্রাসের সর্বোচ্চ উচ্চতা সমান তাদের উড্ডয়নকাল সমান হবেই হবেই। যাদের সর্বোচ্চ উচ্চতা সমান তাদের উড্ডয়নকাল সমান হবেই। এবার কথা হচ্ছে কিভাবে হবে, দেখো কিভাবে হবে। আরে আল্লাহ, তাহলে কিভাবে সমান হবে দেখো, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট বাই 2g, তাই না? দেখো ইউ সাইন থেটা এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আচ্ছা, তিনটা প্রাসের এইচ সেম, দেখো 2g ধ্রুবক, তাহলে তিনটা প্রাসের এইচ সেম মানে তিনটা প্রাসের জন্য ইউ সাইন থেটা নট এটা কিন্তু ধ্রুবক, এই তিনটা প্রাসের জন্যই ধ্রুবক, না হলে এইচ কিভাবে সেম হয়। এবার উড্ডয়নকাল, তাহলে উড্ডয়নকাল হচ্ছে টি ইকুয়াল টু 2 ইউ সাইন থেটা নট ডিভাইডেড বাই জি। এখানে দেখো ইউ সাইন থেটা আছে, ইউ সাইন থেটা আছে, এই যে ইউ সাইন থেটা, তাহলে ইউ সাইন থেটা একটা ফিক্সড মান, তিনটা প্রাসের জন্য ইউ আর সাইন থেটার গুণফল ধ্রুবক, তাহলে টিও হবে ধ্রুবক, টিও হবে সেম, তাহলে টিও হবে সবার জন্য সেম। কথা কি বুঝতে পারছো? আমি কিন্তু খবরদার বলি নাই আদিবেগ তিনটারই সেম, আমি কিন্তু বলি নাই নিক্ষেপ কোণ তিনটারই সেম, বাট তিনটা প্রাসেরই ইউ এবং সাইন থেটা নটের গুণফল সেম। ভাই তাই হইতেই হবে। কেন হইতে হবে জানো? একই উচ্চতায় উঠবে না, তাহলে তিনটা প্রাসেরই উলম্ব যে বেগটা, উলম্ব বেগ ইউ সাইন থেটা সেম হবে, তাহলে তো একই উচ্চতায় উঠবে। ইউ সাইন থেটা যদি সেম হয় তাহলে তো একই উচ্চতায় উঠতে সময়ও একই, নামতেও সময় একই, অর্থাৎ উড্ডয়নকালও একই হবে। তাহলে এই হচ্ছে ঘটনা। তা আমরা এটাকে কিভাবে দেখাইতে পারি দেখো, 2 নম্বর দেখো মান বের করে কিভাবে দেখাইতে পারি। 1 2 3, তিনটা প্রাসের জন্যই এইচ এর মান 40 মিটার। ওকে, এবার এইচ ইকুয়াল টু আমরা জানি ইউ সাইন থেটা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে ইউ সাইন থেটা নট এটা সমান সমান √2gh। এবার উড্ডয়নকাল টি 2 ইউ সাইন থেটা নট বাই জি, তাহলে উড্ডয়নকাল তিনটারই উড্ডয়নকাল আর কি 2 বাই জি ইউ সাইন থেটা নট। দেখো ইউ সাইন থেটা নট মানে √2gh। দেখো মজার ব্যাপার, উড্ডয়নকাল কেন সেম হবে না? ঠিক আছে, সেম না হয়ে কিভাবে পারে আর কি। 2g, 2 সবার জন্য 2, জি সবার জন্য জি, √2 সবার জন্য একই, জি সবার জন্য একই, এইচটাও তিনটা প্লাসের জন্য একই, তাহলে উড্ডয়নকালও তো একই হবে। তাহলে 2 বাই জি এর মান 10 ধরতে বলছে, 2 10, এইচ এর মান 40, 2 গুণ 10 গুণ 40 গুণ 2/10, তাহলে 4√2 এত সেকেন্ড। তাহলে অতএব তিনটা প্রাসের উড্ডয়নকাল T1 T2 এবং T3 এটা হচ্ছে 4√2 সেকেন্ড। তাহলে উড্ডয়নকাল সমান, তাহলে উড্ডয়নকাল সমান, বুঝতে পেরেছ? ওকে, আরেকটু পড়াইতে চাইছিলাম কিন্তু খুবই গলা ব্যথা করতেছে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আরেকটু বেশি পড়াবো। হ্যাঁ, ওকে, টাটা।